গত 2 মাস পর পর পিরিয়ড মিস করার পরই আমার সন্দেহ হলো। এরপর যখন খাওয়ায় অরুচি আর বমি শুরু হলো, তখন বুঝতে আর বাকি রইল না যে কী ঘটতে যাচ্ছে। তবুও ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট এনে টেস্ট করলাম। কি সর্বনাশের কথা! যা ভেবেছি ঠিক তাই, কনসিভ করে ফেলেছি আমি। এখন কি হবে আমার? বাসায় কেউ জানে না আমার আর আমানের বিয়ের ব্যাপারে। গোপনে বিয়ে করেছি আমরা। শুধুমাত্র আমানের কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড নিতু জানে বিষয়টা। ও নিজে সাক্ষীও ছিল আমাদের বিয়ের। আমাদের এই মুহূর্তে জানানো যাবে না ও বিসিএস পরীক্ষা প্রিলিতে উত্তীর্ণ হয়েছে। কদিন পর রিটেন। আমান বলে রেখেছে কোনোভাবেই যেন ওকে ডিস্টার্ব না করা হয়। আমিও ডিস্টার্ব করতে চাই না কিছুতেই, কারণ এবার ওর বিসিএসটা হয়ে গেলে সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারটা জানাবে বলেছে। তখন আর তার পরিবার তাকে বাধা দিতে পারবে না। 2.5 মাস আগে আমাদের দেখা হয়েছিল। আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায়। সেই দিনই সে এসব বলেছিল তূর্ণা, তুমি কি চাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নিক? আমি বললাম, চাইবো না কেন? আমি তো চাই আজকে যদি সবাই মেনে নিত। আমার মৃদু হেসে তখন বলল, অত সহজে কেউ মেনে নিবে না। আমার বাবা মাকে তো চেনো না, মেরে ঠ্যাং গুঁড়ো করে দিবে, তেজ্য করে ছাড়বে একেবারে আমায়। তবে কি কোনোদিনও আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানাতে পারবো না কাউকে? আমান আমায় তার কাছে টেনে বলল, এই ব্যবস্থাই তো করছি জান। রাত দিন খাটাখাটুনি করছি। এবার প্রেরিতে টিকে গেছি। কদিন পর রিটেন। তুমি যদি দোয়া করো আর হেল্প করো তবে এসব রিটেন ফিটেনে টেকা কোনো ব্যাপার না। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমান এবার বলল, আমায় সাহায্য করবে না তুমি? করব, 100 বার করব। তুমি আমার জন্য অত কিছু করছো আর আমি একটু সাহায্য করতে পারবো না তোমায়? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের যোগাযোগ বন্ধ রাখতে হবে। আসলে তোমার সাথে কথা বললে আমার মন সব সময় তোমার কাছে পড়ে থাকে। তখন আর পড়াশোনায় মন বসাতে পারবো না। আমি হেসে বললাম, এই কথা? কোনো ব্যাপার না, তোমার জন্য আমি এর চেয়ে বেশি ত্যাগও স্বীকার করতে পারি। আমান তখন আমায় কাছে টেনে নিল আর কপালে চিবুকে চুমু খেতে খেতে বলল, আমি জানি তুমি পারবে। এর জন্যই তোমায় ভালোবেসে বিয়ে করেছি, আমার আপন মানুষ করেছি। কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর এই খবরটা যদি ওকে না জানিয়ে পরে তো আবার বিপদে পড়ব না। এর ভালো সমাধান দিতে পারবে নিতুর সাথে কথা বললেই হবে। ও নিজেই তখন আমানের সাথে কথা বলবে, আমানকে বিষয়টা জানিয়ে রাখবে। জানানোর প্রয়োজন অনুভব না করলে জানাবে না। সেদিন রাতেই আমি নিতুর নম্বরে কল করলাম। নিতু, তোর সাথে জরুরি কিছু কথা আছে, তুই কাল সকালেই আমার হোস্টেলে আয়। নিতু বলল, আমার একটু সমস্যা আছে, আমি পরশুদিন তোর ওখানে আসব। নিতু পরশুদিনও এলো না, এলো আরও সপ্তাহখানিক পরে। সে এসে বলল পরিবারের অনেক ঝামেলা ছিল, এই জন্য আসতে পারিনি। আমি বললাম, সমস্যা নেই। তারপর শুরু করলাম আসল কথা। নিতুকে ডেকে নিরালায় নিয়ে বললাম, নিতু, একটা সর্বনাশ তো হয়ে গেছে। নিতু বলল, কি হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি মা হতে যাচ্ছি। নিতু ফিক করে হেসে উঠল, তারপর আমার মাথায় চাটি মেরে বলল, সিরিয়াসলি? আমি বললাম, তোর সাথে আমি ফান করছি? আমার জানি এসব। নিতু মুখ শুকনো করে কথাটা বলল, আমি কি বলবো? আমি বললাম, না, ওকে তো জানানো নিষেধ। ওর উপর এমনিতেই প্রেশার, পড়াশোনা, পরীক্ষা, কত টেনশন। নিতু আবার হেসে উঠল, তারপর বলল, ভালো করেছিস, না জানানোই ভালো। পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে রেজাল্ট শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু আবার হাসতে লাগলো। আমি বললাম, নিতু, তুই কি মনে করেছিস আমানকে এ বিষয়ে কিছু জানানো উচিত? নিতু শুকনো গলায় বলল, এটা তুই ভেবে দেখ, কারণ ওর ভালো ফলাফলের উপর
তোদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবুও তুই যদি চাস জানাতে, তবে সমস্যা নাই, আমিও জানাতে পারি। আমি তখন বললাম, না না, তবে আর এসব জানানোর প্রয়োজন নাই, সময় হলে এমনিই জেনে নিবে। নিতু আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো, তারপর বলল, তুই আসলেই লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা সবসময় স্বামীদের মঙ্গল কামনা করে। তারপর বিকেলবেলা নিতু চলে যাওয়ার আগে আমায় সান্ত্বনা দিয়ে গেল। বলল, তুই টেনশন করিস না, অবশ্য একটা ভয় আছে। কনসিভ যেহেতু করেছিস, পেটের ভিতর বাচ্চা বড় হবে। আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া আর কোনো বন্ধু বান্ধব কিছু জানে না, এই জন্য তোকে লুকিয়ে থাকতে হবে। সমস্যা নেই, আমি বাসার ব্যবস্থা করে দিব। নিতু এই কথা বলে সেদিন চলে গেল, কিন্তু এরপর থেকে আর তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা গেল না। সময় যাচ্ছে, আমার পেট বড় হয়ে উঠছে, এবার তো মহা বিপদে পড়ছি। মানুষ ইদানিং কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। না, এখনও কেউ সরাসরি প্রশ্ন তুলেনি, কিন্তু তুলতে কতক্ষণ? তাছাড়া বাড়িতেও কেউ জানে না। এবার যদি জেনে যায়? আমার লুকানো প্রয়োজন। নিতু বলেছিল ও নিজে সব কিছু ব্যবস্থা করে দিবে। এখন তো তার নাগালও পাওয়া যাচ্ছে না, মোবাইল ফোনের সুইচও বন্ধ। এখন আমার টেনশন হচ্ছে, ভীষণ রকম টেনশন। কি হবে আমার? এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কি করে? গতকাল দুপুরবেলা হঠাৎ করে আমার পাশের রুমের এক মেয়ে বলল, এই শোনো, এই শোন, তোর কি বিয়ে টিয়ে হয়ে গিয়েছে নাকি? আমি শুকনো হাসি হেসে বললাম, এমন মনে হলো কেন তোর? সে হেসে বলল, তোকে না প্রেগনেন্ট মেয়েদের মতো লাগছে। কথাটা বলে হাসতে হাসতে সে তার রুমের ভিতর ঢুকে গেল। এবার তো আরও ভয়ঙ্কর অবস্থায় মধ্যে পড়েছি আমি। এই কথাটা একজন থেকে অন্যজনে ছড়াতে সময় লাগবে না দুশ্চরিত্রা উপাধি নিয়ে হোস্টেল থেকে বহিষ্কার হতেও। বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ত্যায্য হতে হবেই। এবার আমি কোনো উপায় না দেখেই আমানকে ফোন করলাম। এরপর 10 বার ফোন করার পরেও সে ফোন রিসিভ করলো না। 11 বারের সময় একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে কেটে দিলাম। এর খানিক পর আবার ফোন দিলে ঠিক আগের মহিলাই ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে আবার ফোন কেটে দিলাম। তারপর আবার দিলে ঠিক একই মহিলা রিসিভ করলো। আমি এবার উপায়হীন হয়ে বললাম, আন্টি, আমান আছে এখানে? মহিলা খসখসে গলায় বলল, তুমি কে? আমানের কাছে কি প্রয়োজন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আন্টি, আমি আমানের বন্ধু, ওর সাথে পড়ি। আমাদের তো বিসিএস পরীক্ষা, ও আমার নোটটা নিয়েছিল আর কি। ওর কাছ থেকে এটা ফেরত নিতে চেয়েছিলাম, এর জন্যই ওকে প্রয়োজন। ওই মহিলা তখন ওপাশ থেকে রাগ মাখা গলায় বলল, ফালতু কথা বলার আর জায়গা পাও না মেয়ে। আমান আজ থেকে 3 মাস আগে আমেরিকা চলে গেছে, আর তুমি বলছো তোমরা একসাথে বিসিএস দেবে? তোমার কাছ থেকে সে নোট ধার নিয়েছে? ওপাশ থেকে মহিলার মুখ থেকে এই কথা শোনার পর আমার মাথা প্রচণ্ড রকম ঘুরতে লাগলো। সারা শরীর জুড়ে কেমন মরো ঘাম দিয়ে উঠল এবং তৎক্ষণাৎ আমার বমি হলো। বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায়। আমার পাশের রুমের এক মেয়ে সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেল। বাবা মাকেও সে ফোন করেছে। বাবা মা হসপিটালে আসছে, ডাক্তার আমায় দেখছে, টেস্ট দিয়েছে। আমি জানি একটু পর ডাক্তার কি বলবে, কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে। তারা এসে যখন জানবে শহরে পড়াশোনা করতে এসে তাদের আদরের একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে, তখন কি অবস্থা হবে তাদের, কিংবা আমার সাথেই তাদের আচরণ কী রকম হবে। হোস্টেলের সব কজন যখন বিষয়টা জানবে, তখন বাবা মা পাগলের মতো ছুটে এলেন হসপিটালে। আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার, এমনিতে সীমাহীন ধৈর্য বাবার, কিন্তু আজ বাবা কেমন জানি পাগলের মতো হয়ে গেলেন। হসপিটালে এসেই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কি হয়েছে আমার মার, কি হয়েছে? ডাক্তার সাহেব বললেন, ভাই, অত উত্তেজিত হয়ে উঠছেন কেন? ভয়ের কিছু নাই,
বরং আপনার জন্য সুখবর আছে। আগে দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন গিয়ে, তারপর সুখবর শুনবেন। বাবা অবাক হয়ে বললেন, মিষ্টি আনবো কেন? আগে নিয়ে আসুন না, তারপর বলছি। মেয়েকে নিয়ে টেনশন করবেন না, সে পুরোপুরি সুস্থ। মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেওয়া যাবে না। বাবা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে। মা বোকার মতো দাঁড়িয়ে আছেন ডাক্তারের সামনে। বাবা মিষ্টি নিয়ে ফিরে আসার পর ডাক্তার বললেন, আসুন, আমার সাথে আসুন আপনারা। বাবা মাকে নিয়ে ডাক্তার আমার কাছে চলে এলেন। তারপর এসে বাবাকে বললেন, আপনি নানা হতে যাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ বলে মেয়েকে মিষ্টি খাইয়ে দিন। ডাক্তারের মুখ থেকে কথাটা শুনে বাবার মুখটা কেমন মলিন হয়ে উঠল, চোখ দুটো হয়ে উঠল লাল, রাগি রাগি। সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল। আর বাবা আমার কাছে এসে আমার দুই গালে দুটো শক্ত করে চর বসিয়ে দিয়ে বললেন, ডাক্তার কি বলছে এসব? আমি চুপ করে রইলাম। শুধু চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল কফটা গরম রংহীন জল। বাবা আর কথা বললেন না। মিষ্টির প্যাকেটের মতো তিনিও ঝপ করে বসে পড়লেন ফ্লোরের উপর। এবার মা এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে নাকে মুখে চর বসিয়ে দিতে দিতে বলতে লাগলেন, তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস, আমি ভাবতেও পারছি না। ইচ্ছে করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি। ডাক্তার সাহেব এতক্ষণ বিষয়টা বুঝতে পারছিলেন না, কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছেন আসল ঘটনা। আসল বললেও ভুল হবে। তিনি হয়তো মনে মনে ধারণা করেছেন আমি বিবাহ বহির্ভূত কোনো একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসিভ করেছি। ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল। মা এবার আমার চুল শক্ত করে টেনে ধরে বললেন, কার সাথে এসব করেছিস বল? আমি কিছু বলতে পারছি না, ঠোঁট কাঁপছে থরথর করে। মা আমার মাথার চুল আরও শক্ত করে টেনে ধরেছেন, যেন টেনে টেনে আজ ছিঁড়েই ফেলবেন আমার মাথার সবকটি চুল। আমায় চুপ করে থাকতে দেখে মা আবার আমার গালে চর বসিয়ে দিতে শুরু করলেন। আমি এবার কেঁদে উঠলাম। মা আমার মুখে তখন থুতু ছিটিয়ে দিয়ে বললেন, হারামজাদি বেহায়া, লজ্জা শরম নাই তোর? গলা ছাড়িয়া কান্নাকাটি শুরু করছিস যে আবার? বাবা ফ্লোরের উপর বসা থেকেই মাথায় হাত দিয়ে টোকা দিতে দিতে বিলাপ করে বললেন, এই কাজ করার আগে একটিবারও মনে পড়ল না তোর বাবার কথা? তোর বাবা যে একজন আদর্শ শিক্ষক তা তুই তো ভালো করেই জানিস। মানুষ আমায় নিয়ে গর্ব করে বুক ফুলায়। চায়ের স্টলে আমায় ডেকে নিয়ে বসায়, চা বিস্কুট খেতে দিয়ে তারা বলে, স্যারের ছেলে মেয়ে দুইটা ফেরেস্তার মতো, শহরে থাইকা লেখাপড়া করে অথচ কি নম্রভদ্র। দেখলেই মন গলে যায়, মন থাইকা আপনা আপনি দোয়া আসে। এবার যখন ওরা শুনবে আমার মেয়ে বিয়ে শাদী ছাড়াই এই সর্বনাশ করেছে, তখন এই প্রশংসা কোথায় যাবে? আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে রে তুর্না? তুর্না, কাজটা করার আগে তুই কি একটিবার ভেবেও দেখলি না তুই কার সন্তান? আমি কি করব, কি বলবো? কাঁদছি। কান্না ছাড়া যে আমার কিছুই করার নেই এখন। ডাক্তার সাহেব এবার বাবার একটা হাত ধরলেন, তারপর বললেন, ভাই, মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে। এই যুগের মেয়েরা অত কিছু বোঝে না। তাছাড়া ওর বয়সটাই বা তেমন কি হয়েছে, বুঝ কম। এখন বিলাপ না করে চিল্লাপাল্লা বন্ধ রেখে সমাধান খুঁজুন। এই দেশের মানুষ ভয়ঙ্কর রকমের খারাপ। এরা যখন এরকম একটা ঘটনার আঁচ পাবে, তখন দেখবেন সারা দেশে ঢোল পিটিয়ে বলে বেড়াবে, জনে জনে বলবে অমুক মাস্টারের মেয়ে এই কুকাম করেছে। ছি 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 ছি। কিন্তু তার কথাগুলো শুনেও আমার খারাপ লাগছে। আমি তো আর অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে কিছু করিনি, বিয়ে করেছি। কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়েটা যে আমাদের সমাজের কাছে এখনও ভালো কিছু নয়। আর ভালো কিছু হবেই বা কী করে? এইসব লুকিয়ে চুরিয়ে বিয়ে ভবিষ্যৎটাই বা কী? এই যে আমি লুকিয়ে বিয়ে করলাম, এখন আমার বর উধাও। বিসিএস দেওয়ার নাম করে যোগাযোগ বন্ধ রেখে বর চলে গেছে আমেরিকাতে। পেটে দিয়ে গেছে এক সন্তান। এখন এই সন্তানের ভবিষ্যৎই বা কী? ডাক্তার কেবিন থেকে চলে গিয়েছেন। আমার শরীর এখন সুস্থ।
মায়ের কাছে আমি সব বলেছি, বাবাও শুনেছেন সব কিছু। শুনে মা বলেছেন, অত বড় সাহস করলে কিভাবে? কেন বিয়ে করেছিলে গোপনে? আমাদের জানাসনি কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ছেলে বেকার ছিল, তাছাড়া আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, পড়াশোনাও অনেক বাকি। আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন। আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন। বাবা বললেন, স্বপ্ন? তোকে নিয়ে আমাদের স্বপ্ন? গোপনে বিয়ে করে আর অত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারেই পূরণ করে দিয়েছিস। বাহ মা বাহ, তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠছে। বাবা কথাগুলো বলে কেঁদে উঠলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। কাদার সময় বাবাকে কেমন বোকাশোকা দেখাচ্ছে। মনে হচ্ছে আল্লাহর দুনিয়ায় এমন ব্যথিত অসহায় মানুষ আর দ্বিতীয়টি নাই। মাও কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, তোর ভাই নিহালকে এখনও কিছু শোনায়নি। ও যা রাগী, শুনলে কি হবে ভাবতে পারছিস? তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে, তারপর নিজেও মরবে। আমিও কাঁদছি, নাকে মুখে কাপড় চেপে ধরে কাঁদছি। মা এবার বললেন, ওই নাম্বারটা দে, ফোন ধরিয়ে দে আমায়। ওই শুয়োরটার মার সাথে আমি কথা বলবো, দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে। আমি ভয়ে ভয়ে ওই নম্বরে ফোন দিলাম। ফোনের সুইচ অফ। মা রেগে মেগে আগুন হয়ে বললেন, ওদের বাড়ির ঠিকানা বল, কোথায় ওদের বাড়ি? আমি খানিক সময় চুপ থেকে বললাম, ময়মনসিংহের ফুলপুরে, কিন্তু ওরা ঢাকায়ই থাকে। মিরপুরের দিকে ওদের বাসা। মা বাবাকে বললেন, তুমি তুর্নার কাছে থাকো, আমি মিরপুর থেকে আসছি, দেখে আসি ওই বেজম্মাটার মাকে আর ওই কমজাত মেয়েটাকেও। নাগালে পেলে কান ধরে হারামজাদিকে এখানে নিয়ে আসব। মা সন্ধ্যাবেলায় গেলেন মিরপুরে, ফিরে এলেন রাত 12টার সময়। তার মুখ বিরস, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। মা এসে বেডের উপর ধপ করে বসে পড়ে বিলাপের করুণ সুরে বললেন, নাই, মিরপুরে এদের কেউ নাই। বাবা বললেন, কোথায় আছে? কোনো তথ্য বের করতে পেরেছ? না। বাসার মালিকও কিছু জানে না, শুধু জানে ওরা বাসা ছেড়ে দিয়েছে। বাবা আমার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন। মা বললেন, অত কিছু ভাবলে আর হবে না, এলাকার মানুষ এখনও কিছু জানে না, সময় থাকতে একটা কিছু করতে হবে। তুমি বাড়ি থেকে আরও টাকা পয়সা আনাও, আজ রাতের ভিতর অ্যাবর্শন করাতে হবে। তারপর হসপিটালে 2-4টা দিন থেকে ওকে সুস্থ করে ওকে নিয়ে গ্রামে চলে যাব, একেবারে গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দিব। বাবা কম্পিত গলায় মাকে বললেন, আমিনা, তুমি না গুনাও হবে এই ভয়ে একটা পিঁপড়াও মারো না? এখন কি করে বলছো একটা রক্ত মাংসের আস্ত মানুষ মেরে ফেলতে? মা উত্তেজিত গলায় বললেন, এখন 7-5 ভাবলে হবে না, আগে মান সম্মান রক্ষা হোক। মান সম্মান না বাঁচলে আবার কিসের জীবন? কথাগুলো বলে আবার মা কেঁদে উঠলেন আর আমার পিঠে কিল বসিয়ে দিতে দিতে বললেন, কেন এসব করলি তুই? কেন করলি? আমি চুপ করে আছি, এখন আর কাঁদতেও পারছি না, চোখ শুকিয়ে গেছে, তবে ভেতরটা কাঁদছে, খুব করে কাঁদছে। আর মনে পড়ছে আমানের কথা। আমানকে এখনও আমি পুরোপুরি দোষী ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি বরং নানান যুক্তি দাঁড় করাচ্ছি। এমনও তো হতে পারে আমার নিজেকে যোগ্য করে তুলতে আমেরিকায় চলে গেছে, ওখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করে দেশে আসবে, তারপর আমায় চমকে দিয়ে আমার সামনে এসে হুট করে উপস্থিত হবে, তারপর বলবে চলো। আমি বলবো কোথায়? সে বলবে আমাদের বাড়িতে। তারপর বাড়ির সবাই আমায় বরণ করে নেবে, আর এর কদিন পরই আমায় নিয়ে আমেরিকায় উড়াল দিবে। আরেকটা দিন আমি মাকে নিয়ে হসপিটালে কাটালাম। বাবা গেলেন ফুলপুরে, ওখানে গিয়ে আমাদের বাড়ির ঠিকানা খুঁজলেন, কিন্তু কোনোভাবেই ওদের খোঁজ খবর বের করতে পারলেন না। অবশেষে ব্যর্থ মানুষের মতো তিনি ফিরে এলেন হসপিটালে। ঠিক হলো অ্যাবর্শন করা হবে, আমার পেটের ভিতর থাকা বাচ্চাটা নষ্ট করে ফেলা হবে, মেরে ফেলা হবে ওকে। ভাবতেই আমার ভেতরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এমন পাপ করার চেয়ে দোজক লাভ অনেক ভালো। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে মাকে বললাম, ও মা,
কী সব করতে চাইছো তোমরা? আমি মানব না মা, কিছুতেই মারতে দিব না ওকে। মা তার মুখটা ভিংচিয়ে আমার গালে একটা শক্ত করে চড় দিয়ে বললেন, হারামজাদি বেহায়া মাইয়া, লজ্জা করে না তোর এইসব বলতে? সন্তান জন্ম দিলে এই সন্তানের পরিচয় দিবি কি? মানুষ তো জানতে চাইবে সন্তানের বাবাকে। তুই কি বলবি? বাপ নাই? বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছস? তোর এই কলঙ্ক নিয়ে তুই কই যাবি? কে তোরে গ্রহণ করব? আমি হাউমাউ করে কাঁদছি আর নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলছি। মা বললেন, ভুল করার পর এইসব করে লাভ নাই, এখন ঠান্ডা হও, একটু পর নার্স আসবো, তোর অ্যাবর্শন হবে, এটাই ফাইনাল। বাবাও কিছু বলছেন না, চুপ করে আছেন। তাকে দেখে বোঝা যায় তিনিও নিরুপায়। সত্যি কথা বলতে বাবা মা দুজনেই একটা অনাগত সন্তানের জীবন নাশির চেয়ে তাদের সত্যি কথা বলতে বাবা মা দুজনেই একটা অনাগত সন্তানের জীবন নাশের চেয়ে তাদের কিংবা আমার ইজ্জত সম্মান বাঁচানো নিয়েই ব্যস্ত। আমি বাবাকে এবার ডেকে উঠলাম, কেঁদে কেঁদে বললাম, বাবা, ও বাবা, তুমি মাকে বুঝিয়ে বলো না প্লিজ, আমি কি করে আমার এই ক্ষতিটা করব। বাবা তার চোখ মুছতে মুছতে কেবিন থেকে বেরিয়ে চলে গেলেন বাইরে। আমি জানি তিনি সত্যি সত্যি নিরুপায়, তার কিছু করার নাই, কারণ তাকে সমাজে বসবাস করতে হবে। আর সমাজে বাস করতে হলে এমন 2-4টা প্রাণনাশ কোনো ব্যাপার না। এসব প্রাণনাশের চেয়ে নিজেদের সম্মান বাঁচানো বেশি জরুরি। নার্স এসে গেছে, ওরা আমায় কোথায় যেন নিয়ে যাবে, অন্য কোনো রুমে, ওখানেই অ্যাবর্শন করবে। আমি এবার চিৎকার করে কেঁদে উঠছি। মার হাতটা শক্ত করে ধরে অনুনয় করে বলছি, ও মা, মা গো, ও মা, তোমার পায়ে পড়ি মা গো, তুমি আমার এই ক্ষতিটা করো না। মা কাঁদছেন, কেঁদে কেঁদে নার্সদের বলছেন, যাও তোমরা ওকে নিয়ে যাও। আমি জান প্রাণ ছেড়ে চিৎকার করে বললাম, না, আমায় তোমরা নিয়ে যাবে না। ওরা আমার কথা শুনল না, ওরা আমায় নিয়ে যেতে লাগলো টেনে টেনে। একটা নার্স আমার দিকে তাকিয়ে মুখটা কেমন করে উঠে বলল, আকাম যখন করছিলেন তখন খেয়াল আসিল না? সি 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 সি, এখন আবার গলা সেরে চিৎকার করেন। আমি বললাম, চুপ করো বলছি, যা তা বলছো। ওই নার্স আমার দিকে তাকিয়ে তার কানে হাত দিয়ে বলল, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, এই তো দেখি চোরের মায়ের বড় গলা, নষ্টামি করে পেট বাঁধাইলেন আপনি, এখন দোষ আমার? নষ্টামি করছি মানে? নষ্টামি না করলে পেটে বাচ্চা আসলো কেমনে? গায়েব থিকা? আমার যা রাগ পেল এবার, আমি ওকে ধমক দিয়ে বললাম, একদম চুপ করো স্টুপিড। নার্স মেয়েটা খিলখিল করে হেসে উঠে অপর নার্সটিকে বলল, ম্যাডামের রাগ পাচ্ছে, আহারে আহারে। তারপর দুজন নার্সই হি হি করে হেসে উঠল। আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালের একটা পরিত্যক্ত এবং অন্ধকার প্রকোষ্ঠে। ওখানে এক গাইনি মহিলা ডাক্তার এসেছেন। এই ডাক্তারের মুখের ভাষা আরও বিচ্ছিরি। আমার খুব খারাপ লাগছিল তখন, ভাবতেও কষ্ট হচ্ছিল আমার নিজের সন্তানকে আমি খুন করতে সাহায্য করছি। এই জন্য আমি কাঁদতে কাঁদতে ডাক্তার মহিলার পায়ে পড়ে গেলাম। বললাম, আপু প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার অত বড় ক্ষতিটা করবেন না। ডাক্তার মহিলা ধমক দিয়ে বললেন, চুপ, একদম চুপ, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। আপনার গার্ডিয়ান যা বলেছে তাই করতে হবে আমার। আমি কি করব আর? চোখ বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলাম। অ্যাবর্শন ব্যাপারটা যতটা সহজ মনে করতাম আমি, ততটা সহজ না, খুব কঠিন। ডাক্তার যখন কাজ শুরু করলো তখন আমার কষ্ট হচ্ছিল। ব্যথায় কাতরাতে কাতরাতে আল্লাহকে ডাকতে লাগলাম আমি। আর কেবল তখন মনে হচ্ছিল আমার চেয়ে তো আমার সন্তান কষ্ট পাচ্ছে বেশি। জীবন্ত শিশুটাকে তো ওরা খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। এই শিশুর আর্তনাদ আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। সেই শিশুর কান্না কিংবা আর্তনাদ যেন আমার কানে না আসে, তাই আমি চিৎকার করতে লাগলাম। ডাক্তার তখন ধমক দিলেন আমায়, বললেন, চুপ, চুপ করুন বলছি। কিন্তু আমি কিছুতেই চুপ করতে পারছি না, ব্যথায় কুকিয়ে উঠতে লাগলাম বারবার। ডাক্তার এবার বললেন, আপনাদের মতো মেয়েদের পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে আবার চাচাচ্ছেন। তখন হুঁশ ছিল না যখন প্রেমিকের সাথে ওসব করছিলেন?
আমি চাকপা রাগ নিয়ে বলতে চাইছিলাম, আপনি ভুল বুঝছেন, আমি কোনো প্রেমিকের সাথে নোংরামো করিনি। এই সন্তানের বাবা আমার স্বামী। কিন্তু এই কথাটা আমি বলতে পারলাম না। এর আগেই তীব্র ব্যথায় আমার এক পাটির দাঁতের সাথে অপর পাটির দাঁত লেগে গেল। সারা শরীর কাঁপতে লাগলো। মনে হলো এক্ষুনি আমি সেন্সলেস হব। এর ঠিক 5 মিনিট পর আমি সেন্সলেস হলাম। সেন্স ফেরার পর দেখি আমি সেই আগের কেবিনে। আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথা ভার হয়ে আসছে, পেটে তীব্র ব্যথা। মা আমার সামনে বসে আছেন, বাবা বিছানার এক পাশে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। কি মনে করে হঠাৎ পেটের উপর হাত দিলাম। আজ সকালবেলায়ও যে পেটখানা ভরা ছিল সেই পেট এখন খালি। আমি গলা ছিঁড়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব? মা বিরক্ত মুখে বললেন, আর ভালো লাগছে না, কিন্তু আরেকবার যদি সন্তান নিয়ে কিছু বলবি তবে কিন্তু তোকে এখানে ফেলে রেখে আমরা চলে যাব। মার কথাটা শুনে ভয়ে আমার শরীরটা জমে উঠল। আমার নিজের জন্মধাত্রী মা কিভাবে এমন নিষ্ঠুর একটা কথা বলতে পারলেন? হসপিটাল থেকে ছুটি দিলে মা বাবা আমায় নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর মা চারিদিকে ঘটকদের লাগিয়ে দিলেন। 3 মাসের ভেতর যে করেই হোক তিনি আমায় বিয়ে দিবেন। ততদিনে আমার শরীরও ভালো করে সেরে উঠবে। কিন্তু শরীর সারলেও কি আদৌ মন সেরে উঠতে পারবে? আমি কি ভুলতে পারবো আমার পুরনো স্মৃতিগুলো? আজকাল আমানের কথা আর মনে পড়ে না। মনে পড়ে শুধু ওই দিনটার কথা, যেদিন আমার অ্যাবর্শন হয়েছিল। নিজের সন্তানকে খুন করেছিল ওরা আমার সামনে। রাত প্রায় 2টো। হঠাৎ আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ইচ্ছে করে এমন করিনি। অনেক চেষ্টা করছি এসব ভুলে থাকতে, চেষ্টা করছি কান্নাটা চেপে রাখতে, কিন্তু সম্ভব হয়নি। আমার কান্না শুনে মা চমকে গিয়ে জেগে উঠলেন। বাবা সুইচ টিপে বাতি জ্বালিয়ে আমার ঘরে এলেন। মা শুয়েছিলেন আমার সাথেই। তিনি আমার সাথেই থাকেন সব সময়। ভয় পান না জানি আবার কখন গলায় দড়ি টড়ি দিয়ে ঝুলে পড়ি। মা বললেন, কি হয়েছে তোর না? কি হয়েছে রে মা? আমি নাকে মুখে ওড়না চেপে ধরে কান্না লুকোতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যতই কান্না লুকোতে চেষ্টা করছি ততই প্রকাশ হয়ে যাচ্ছে। বাবা এসে বললেন, দুঃস্বপ্নে দেখেছিস? আমি কথা বললাম না। মা আমার হাতে নাড়া দিয়ে বললেন, তবে কাঁদছিস কেন? আমি কান্না ভেজা গলায় বললাম, ওকে ভুলতে পারি না মা, সব সময় মনে পড়ে। মা রাগত স্বরে বললেন, যার জন্য এত কিছু হয়ে গেল ওকেই বলতে পারছিস না? তুই কি মানুষ? আমি বললাম, না মা, আমানকে নয়। মা বললেন, তবে কাকে? যাকে আমার হত্যা করেছি তাকে, আমার সন্তানকে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করে বললেন, ঘুমিয়ে যাও মা, আর কেঁদো না, কাঁদলে শরীর খারাপ করবে। মা আমার সাথে হঠাৎ করে খুব ভালো ব্যবহার করলেন। হয়তোবা তিনি বুঝতে পেরেছিলেন আমার কষ্টখানি। এই রাতের পর থেকেই আমার এক অদ্ভুত রোগ হয়ে গেল। এখন আমি সবসময় আমার পেটের অনাগত সন্তানকে দেখতে পাই ওর অপুষ্ট শরীর জুড়ে ক্ষত বিক্ষত, চোখগুলো উপড়ে ফেলা, মাথাটা থ্যাতলানো। আমার ভয় করে, বুকের পাটা কাঁপতে থাকে ভীষণভাবে। এই ভ্রূণটা আবার আমার সাথে কথা বলে, কাঁদো কাঁদো গলায় বলে, মা, মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে, ওরা আমায় মেরে ফেলেছে। আমার খুব শখ ছিল পৃথিবীটা দেখার, আমার খুব শখ ছিল তোমাকে মা বলে ডাকার। ও মা, মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেন তোমরা মেরে ফেললে? আমি কোনো উত্তর দিতে পারি না, চুপ করে থাকি। আমার ভ্রূণটা তখন অভিমান করে, অভিমানী গলায় বলে, মা, আমি আল্লাহর কাছে তোমার নামে অভিযোগ করব, বলবো আমার মাও আমার খুনের সাথে জড়িত। আমি নিজের মাথাখানা দেয়ালের সাথে ঠুকতে থাকি, শক্ত করে ঠুকি। কপাল তখন ফুলে যেতে থাকে, লাল হয়ে উঠেছে, রক্ত জমে ওঠে। মা পাকঘর থেকে দৌড়ে আসেন, আমায় একসাথে টেনে নিয়ে বললেন, এ কী করছিস তুই? তোর না পাগল হয়ে গেছিস তুই? আমি কাঁদতে থাকি,
ডুকরে ডুকরে কাঁদি। কান্না ভেজা গলায় বলি, মা, ও এসেছিল আজ আমার কাছে। মা বলেন, কে কে এসেছিল? আমি বলি, আমার ভ্রূণটা। ও এসে জবাব চাইল। আমি কিচ্ছু বলতে পারিনি মা। মা হঠাৎ ভয়ে কেঁপে ওঠেন। তিনি ভাবেন আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। তিনি ভয় পেতে থাকেন। আমি কখন জানি আবার লোকে লোকে বলে বেড়াই আমার ভ্রূণ হত্যার কথা, গোপন বিয়ের কথা। মা বললেন, শান্ত হও মা, আগামীকাল তোমায় ময়মনসিংহ নিয়ে যাব, ডাক্তার দেখাবো। তখন আর কেউ তোমার সামনে এসে তোমায় ভয় ডর দেখাবে না। আমি কাঁদতে থাকি। মার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। ডাক্তারের কাছে আর আমায় নিয়ে যাওয়া হলো না। বাবা বললেন, ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, ঘটকদের তাড়া দাও, বিয়ে হয়ে গেলেই সব ভুলে যাবে মেয়ে। মা বললেন, তাই হোক, ভালো একটা ছেলে পেলে বিয়ে ফাইনাল করে ফেলতে হবে। ঘটকদের পকেটেও কিছু কাঁচা পয়সা দেওয়া হয়েছে। ঘটকরা এবার দ্রুত কাজ করছে। অনেকগুলো আলাপ জোগাড় করে ফেলেছে এর মধ্যে। কিন্তু বাবার পছন্দ শিক্ষকতার সাথে জড়িত এমন একটা ছেলে। প্রাইমারি স্কুলের শিক্ষক হলে সবচেয়ে ভালো। বাবার পছন্দ মতো ছেলে পাওয়া গেল। ছেলের নাম মেহরাব। খুব সুন্দর চেহারা, অতি আধুনিক, তবে অনেক নম্র ভদ্র। ছেলে আমাদের বাড়িতে আসার আগে ভাইয়া গিয়ে ছেলেকে দেখে আসবে। ছেলের বাড়ি ঘরও দেখবে। পছন্দ হলে ওদের আসতে বলবে। ওরা এসে আমায় পছন্দ করলে বিয়ে। আমাদের এখানেই বিয়ে পড়িয়ে ফেলা হবে। ভাইয়াকে খবর দেওয়া হয়েছে। ভাইয়া আসবে 1-2 দিনের ভিতর। আমার ভয় করছে এই জন্য যে ভাইয়াকে কিছু শোনানো হয়নি। তাকে বাড়িতে খবর দিয়ে আনানো হচ্ছে একটা মিথ্যে কথা বলে। বলা হয়েছে যে বাবার অসুখ, এই জন্য তাকে বাড়িতে আসতে হবে। কিন্তু সে এসে যখন শুনবে আমার বিয়ে, তখন তো সে মাকে বলবে ওর বিয়ে মানে? পড়াশোনা রেখে বিয়ে কেন? ঘটনা কি? মা অবশ্য এই প্রশ্নের উত্তর ঠিক করে রেখেছেন। বাবার অসুস্থতার জন্য বাবা ভয় পাচ্ছেন যদি মরে টরে যান। এই জন্য মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের বর দেখে যেতে চান। অবশ্য বাবাকে এর জন্য কদিন অভিনয় করতে হবে, বিছানায় শুয়ে থাকতে হবে। ভাইয়া এসে গেছে বাড়িতে। মা যা প্ল্যান করেছিল সেভাবেই সব হচ্ছিল। ভাইয়া সব মেনেও নিয়েছিল। শুধু সে বাড়িতে যা বলেছিল তা হলো আমার পড়াশোনা বন্ধ করা যাবে না, বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। মা বললেন তাই হবে। কিন্তু ভাইয়া আসার দিন রাতেই আমি স্বপ্ন দেখে খাট থেকে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে কোমরে অসম্ভব রকম ব্যথা পেয়েছি। সে ব্যথা নিয়ে আমি গলা ছিঁড়ে কাঁদতে লাগলাম। ভাইয়া সম্ভবত ঘুমায়নি তখনও। সে দৌড়ে এলো আমার ঘরে, পেছনে পেছনে মা এবং বাবাও। ভাইয়া এসে বলল, কি হয়েছে তোর না? এ কি, তুই নিচে কেন? আমি বোকার মতো কাঁদতে কাঁদতে বলে ফেললাম, ও এসেছিল, আবার ও এসেছিল, এসে বলেছে মা কেন আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি। ভাইয়া সঙ্গে সঙ্গে ব্যাপারটা অনেকটাই অনুমান করে ফেলল। সে সন্দেহ মাখা গলায় বলল, মা, তোমরা কি লুকাচ্ছ আমার কাছে বলো তো? মা থতমতো খেয়ে যায়, কিন্তু বলতে পারে না, কথা গুলিয়ে আসে। বাবা মাথা নত করে ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে যায়। ভাইয়া এবার আমায় ধমক দেয়, বলে, কি করছিস তুই বল? কিসের জন্য তোকে পড়াশোনা বাদ রেখে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে বাবা মা? আমি কিছু বলার আগেই মা বলে ওঠেন, কিছু না, ওর মানসিক একটু সমস্যা হয়েছে, কী সব বানানো গল্প বলে বেড়ায়। ভাইয়া বললেন, কি গল্প বলে? ওই যে একটু আগে কাঁদলো, কেঁদে কেঁদে বলল তার সন্তান মারা গেছে। ভাইয়া যে কিনা মার সাথে কোনোদিন উঁচু গলা করে কথা বলেনি, সে আজ মাকে ধমক দিয়ে বলল, মেয়েকে লাই দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়েছ তাই না? ছেলেটা কে? কোন ছেলের সাথে এসব হয়েছে? মা চুপ মেরে যান, মুখে আঁচল চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠেন। ভাইয়া এবার আমার কাছে আসে, এক চর দিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দেয় বিছানার উপর। তারপর আমার চুল টেনে ধরে উঠিয়ে নেয়। আমার চোখ বড় বড় আর লাল করে তাকায় আমার দিকে। তারপর বলে, ছেলেটা কে ছিল? আমি কথা বলতে পারি না, ভয়ে ভেতরটা কাঠ হয়ে যায়।
প্রচণ্ড তেষ্টা পায় হঠাৎ। আমায় চুপ করে থাকতে দেখে ভাইয়া আরেকবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় আমায়। এবার আমি নিজেকে সামলাতে না পেরে গিয়ে পড়ি শক্ত মেঝেতে। পড়ে গিয়ে আমার হাত ছিলে যায়। ঠোঁট কেটে গিয়ে কাটা স্থান থেকে লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ে। মা দৌড়ে আসে আমার কাছে, আমায় ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ভাইয়া হাঁপাতে হাঁপাতে বলে, সত্যিটা না বললে আমি ওকে আজ মেরেই ফেলব। বলে ভাইয়া আবার আমার দিকে ছুটে নিয়ে আসতে উদ্যত হয়, কিন্তু ভাইয়াকে মা আসতে দেয় না। বলে, থাম তুই, সব বলছি। মা সব কিছু খুলে বলে ভাইয়ার কাছে। ভাইয়ার রাগ এবার আরও বাড়ে। পাকঘর থেকে দৌড়ে গিয়ে ধারালো বটি নিয়ে আসে সে, আর গর্জন করে বলতে থাকে, তোকে আজ মেরেই ফেলবো আমি, শুয়োর। তোর এত বড় কলিজা, এত বড় নষ্ট তুই। ভাইয়া পাগলের মতো ছুটে আসছে আমার দিকে, তার হাতে উদ্ধত ধারালো বটি। এক কোপ দিলেই শেষ। একটু আগেও আমি ভেবেছিলাম কোনোভাবে মরে যেতে পারলে ভালো হতো, কিন্তু এখন ভয় করছে। মনে হচ্ছে মৃত্যু কঠিন জিনিস। এই মৃত্যুকে আজরাইলও নিজেও প্রচণ্ড ভয় পায়। মা চিৎকার করে বলছেন, খবরদার বলছি নেহাল, খবরদার। আরেক পা ওদিকে আগাইলে থাপড়াইয়া তোর দাঁত গুঁড়ো করে ফেলবো বদমাস। কিন্তু ভাইয়া মাকে ভয় পাচ্ছে না, মার কথা সে কানেও তুলছে না। মা এবার আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। মারতে যদি হয় আগে মাকে মেরে তারপর আমায় মারতে হবে। ভাইয়া উপায়হীন হয়ে বটিখানা দূরে ছুঁড়ে ফেলল। তারপর দেয়ালের কাছে গিয়ে নিজের মাথা দেয়ালের সাথে শক্ত করে ঠুকতে ঠুকতে কান্না ভেজা গলায় গর্জন করতে করতে বলতে লাগলো, তোর না, তোর মতন এমন লক্ষ্মী একটা মেয়ে কি করে এমন করতে পারে? তুই না ফরহাদ মাস্টারের মেয়ে, লজ্জা করে না তোর? এই মুখ এখনও বাবাকে দেখাস কি করে? মরে যেতে পারিসনি নাকি মৃত্যু আসে না তোর কাছে? ভাইয়া কাঁদছে কাঁদছে আর দেয়ালের সাথে মাথা ঠুকাচ্ছে। মাথা ঠোকার কারণে তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, লাল টকটকে রক্ত। দেখলেই ভয় ধরে যায়। আমার চোখ হঠাৎ যায় ভাইয়া যেখানে দাঁড়িয়ে আছে তার ডানের খালি জায়গাটায়। ঠিক ওখানে এসে দাঁড়িয়েছে আমার মৃত্যু ভ্রূণ। তার দুটো চোখ উড়ানো, মাথা থ্যাতলানো, পায়ে ক্ষত বিক্ষত। দেখলেই ভয় ধরে। সে এসে কেমন যেন করে তাকিয়ে আছে ভাইয়ার মুখের দিকে। আমি ধমকের গলায় পড়লাম, আবার এসেছিস সেখানে? যা বলছি এখান থেকে যা। ভ্রূণটা বলল, যাব না, মামাকে দেখতে এসেছি। আজ রাতে আমি মামার সাথে থাকবো, সারা রাত মামার মুখে গল্প শুনবো। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আবার। মা আতকে অস্থির হয়ে উঠে বললেন, এই তোর না মা, মারে কি হয়েছে তোর? আমি কথা বলতে পারছি না, গঙ্গাচ্ছি। গঙ্গাতে গঙ্গাতে অস্পষ্ট করে বলছি, ও আবার এসেছে, আবার ভাইয়াকে দেখতে এসেছে। মামার মুখের গল্প শুনতে চায় ও। আমার দাঁতের সাথে দাঁত লেগে আসছে, মনে হচ্ছে এক্ষুনি আমি সেন্সলেস হব। ভাইয়া দৌড়ে এলো আমার কাছে। তার ওই রাগ, ক্ষোভ, অভিমান সব মুহূর্তে মাটির সাথে মিশে গেল। সে এসে হাঁটু গেড়ে বসে আমার একটা হাত টেনে নিল তার কোলের উপর। তারপর আমার উপর অনেকখানি ঝুঁকে এসে কান্না ভেজা গলায় ডাকলো, তোর না, এই তোর না। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম মুহূর্তে। ভাইয়া আমার কাছে এসেছে, আমার হাত ধরে মধুর গলায় ডাকছে আমায়। আমি ভাইয়ার দিকে তাকাতে চাইলাম, ওর ডাকের সাড়া দিতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না। আমি ভাইয়ার দিকে তাকাতে চাইলাম, তার ডাকের সাড়া দিতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না। এর আগেই শরীর কাঁপতে লাগলো কেমন। তারপর সেন্সলেস হয়ে গেলাম আমি। চোখ খুলল আমার ঘন্টা খানেক পর। চোখ খুলে দেখি আমি খাটের উপর শুয়ে আছি। মা আমার মাথায় পানি ঢালছে, বাবা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে, আর ভাইয়া তখনও আমার হাত ধরে বসে আছে আমার দিকে তাকিয়ে। তার চোখ টলমলো করছে জলে। আমার চোখের পাতা খুলতে দেখেই সে টপ টপ করে চোখ থেকে কয়েক ফোঁটা জল ছেড়ে দিল। তারপর এই কান্না মাঝেই হেসে ফেলল শব্দহীনভাবে, আর আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, এখন কেমন লাগছে তোর না?
আমি কান্নামাখা গলায় বললাম, ভালো। ভাইয়া এক হাতে তার চোখ মুছতে মুছতে বলল, আমার উপর রাগ করেছিস খুব না? আমি কেঁদেই ফেললাম এবার শক্ত করে। ভাইয়া আমার চোখ মুছিয়ে দিলেন। আমি ভেজা গলায় বললাম, ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে তখন কিছুই বুঝতে পারিনি। তোদের কারোর কথাই তখন মনে আসেনি। একটা অন্ধ মোহে পড়ে একটা ছেলেকে ভালোভাবে না জেনে না বুঝে এসব করা আমার ঠিক হয়নি। ভাইয়া মৃদু হাসল, হেসে বলল, ভুল করার পর ভুল যে বুঝতে পারে সে জ্ঞানী মানুষ, আর ভুল বুঝতে পারার পর যে ভুল শুধরে নিতে পারে সে মহৎ মানুষ। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেই জন্য তুই জ্ঞানী মানুষ হিসেবে প্রমাণিত হলি। এখন এক কাজ কর, ভুলটা শুধরে নে। আমি মৃদু হাসলাম, হেসে বললাম, আমি আর কোনোদিন কাউকে সামান্য দুঃখও দিব না, কোনো দিন না। আমি তোমাদের সব কথা মেনে নিব। মা বললেন, তাহলে আজ থেকে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না এবং তোর অতীতকে চিরতরে ভুলে যেতে হবে। আমি বললাম, ভুলে যাব মা। মা এবার ভাইয়াকে বললেন, নেহাল, তুই আগামীকাল বারহাট্টা যাবি। ছেলেটাকে গিয়ে দেখে আসবি। ওদের বাড়ি ঘর ফ্যামিলি সব দেখবি। আশপাশের মানুষদের সাথে কথা বলে ছেলের সম্পর্কে তথ্য জোগাড় করবি। সব কিছু ভালো হলে ছেলেকে আসতে বলবি, সাথে মুরব্বীরাও আসবে। ভাইয়া মার কথার পর খানিক সময় চুপ করে রইল, তারপর বলল, তুর্নার বিয়ে হবে না। বাবা মা দুজনেই চমকে উঠলেন। মা খানিক সময় হাঁ করে থেকে সামান্য উতলে বললেন, মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি তুর্নার বিয়ের সময় হয়নি এখনও। ওর অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিয়ে। মা মুখ ভিঞ্চিয়ে বলল, বিয়ের বয়স এখনও হয়নি তুই বলতে চাইছিস? ভাইয়া বলল, তাই। মা বলল, তো সে নিজে নিজে যে বিয়ে করলো ওটা কি? বিয়ের বয়স না হলে সে বিয়ে করলো কিভাবে? ভাইয়া খানিক সময় চুপ করে রইল, তারপর বলল, মা, একটু আগে তোর না কি বলেছে শুনেছিলে? মা অবাক হয়ে বললেন, কি বলেছিল? ও বলেছিল সে ভুল করেছে, আর কখনো এমন ভুল করবে না। অর্থাৎ ও যে বিয়ে করেছে এটা তার ভুল, সত্যি সত্যি কোনো বিয়ে নয়। মা বললেন, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি নেহাল? পাগলের মতো বকছিস? শোন, আজগুবি কথাবার্তা বাদ দিয়ে এখন ঘুমাতে যা। কাল সকালে নাস্তা করে তুই ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবি, বুঝলে? ভাইয়া বলল, বুঝেছি। আগামীকাল বারহাট্টা যাব আমি। গিয়ে ছেলের সাথে কথা বলবো, এই হারামজাদা, তোর সাহস কত বড়, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? মা কপট রাগ দেখিয়ে ওখান থেকে উঠে যেতে যেতে বললেন, ঢং হচ্ছে ঢং। কাল কিংবা পরশু যখন সব জানাজানি হবে তখন কেমন হবে? আর ঢাকায় তো এতক্ষণ ওর সব বন্ধুবান্ধব সহপাঠীরা জেনে গেছে। ওদের সামনে আর কখনো যেতে পারবে ও? নাকি লাশ শরম জলের সাথে মিশিয়ে খেয়ে ফেলেছে একেবারে? কথাগুলো বলে মা এখান থেকে চলে গেলেন। এবার আমি গম্ভীর চিন্তায় পড়ে গেলাম। মার কথাগুলো মিথ্যে নয়। ঢাকায় আমার সাথে যে মেয়েটি হসপিটালে গিয়েছিল সে আমার ভালো বন্ধু নয়। ওর সাথে আমার শুরু থেকেই নানান কিছু নিয়ে অমিল। দিনে অন্তত 3 বার করে ওর সাথে ঝগড়া হতো আমার। তবুও বেচারি সেদিন কি মনে করে যে আমায় নিয়ে হসপিটালে গেল তা আল্লাহ ভালো জানে। সে যাই হোক, মুদ্রা কথা হলো, আমার দোষ খুঁজে পেয়ে এতক্ষণে বোধহয় সে হোস্টেল আর ক্যাম্পাসে প্রতিটি মানুষকে কানে কানে পৌঁছে দিয়েছে। সম্ভবত গত কয়েকদিন হোস্টেল আর ইউনিভার্সিটির হট নিউজ ছিলাম আমি। ভাইয়া আমায় মুখ কালো করে শুয়ে থাকতে দেখে বলল, কিরে, মার কথায় মন খারাপ হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া এবার আমার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, তুই আগামী সপ্তাহে আমার সাথে ঢাকায় যাবি, আবার হোস্টেলে উঠবি। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ওরা যে সব জেনে গেছে। ভাইয়া বলল, জেনে গেলে কি হয়েছে? তুই না বললি এটা তোর ভুল? তোর ভুল তুই বুঝতে পেরেছিস এবং তুই এখন ওসব পুরনো ব্যাপার ভুলে যেতে চাস। এটা তোর মহৎ কাজ। আর যারা তোর মহৎ কাজে বাধা দিবে, তোর নামে কুচ্ছা রটাবে, এটাকে তুই দেখবি কেন?
তোর তো পেছন ফিরে তাকাবার সময় নেই। তুই আগে বাড়াবি, এগিয়ে যাবি শত্রুদের মুখে চুনকালি মেখে দিতে। সবসময় মনে রাখবি তুই ভুল করেছিলি, এই ভুলটাকে যে করেই হোক তোর শুধরাতে হবে। বাবা মা আর ভাইয়ের মুখে হাসি ফোটাতে হবে। আজ যারা তোকে নিয়ে হোস্টেল আর ইউনিভার্সিটিতে হাসবে, তামাশা করবে, তারাই একদিন তোর সফলতায় নিজে নিজে লজ্জিত হবে। আমি হেসে ফেললাম, আনন্দে এবং এক ধরনের চাপা উত্তেজনায়। ভাইয়া বললেন, তবে মনে থাকে যেন সুযোগ একটাই, আবার নতুন কোনো ভুল করা যাবে না এবং অতীতকে কোনোভাবেই টেনে আনা যাবে না সামনে। আমি বললাম, তাই হবে। সকালবেলা মা ভাইয়াকে ডেকে পড়ল, কিরে, তোর না বারহাট্টা যাওয়ার কথা? ভাইয়া বলল, কাল রাতেই তো বললাম তোর না এখন বিয়ে করবে না, পড়াশোনা করবে। পড়াশোনা করে কি হবে, জজ ব্যারিস্টার? নাকি আবার আমার মুখ পুড়াবে? ভাই এবার মার কাছে গেল, পেছন থেকে মাকে জড়িয়ে ধরে মার আঁচলে মুখ ঘষে বলল, মা, তোমার মেয়েকে অনেক বুঝিয়েছি, সে এখন ম্যাচিউর, এখন আর বাচ্চাদের মতো কোনো ভুল করবে না। আরেকটা কথা হলো, তুমি যে ওকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছ, বিয়ের পর যদি আবার কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে ওদের সংসার ভাঙে, এখন তো অহরহ এমন হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে মিল হচ্ছে না, তো ডিভোর্স। কোনোভাবে ছেলে মেয়ের কিংবা মেয়ে ছেলের খারাপ কোনো অতীত শুনে ফেললো, ওকে ডিভোর্স। পুত্রবধূ শ্বশুর শাশুড়ির মন মতো হয়নি, হয়ে গেলে ডিভোর্স। তো তোমার মেয়েকে যদি যোগ্য করে না বিয়ে দাও, যদি ওর নিজের কিছু করার যোগ্যতা না থাকে, যদি স্বামীর উপর নির্ভর করে থাকতে হয় তাকে, তবে কোনো কারণে যদি আবার ওদের সংসার ভাঙে, ডিভোর্স হয়, তখন ভাবতে পারো ওর কী হবে। মা এবার চুপ মেরে যান। বাবা বলেন, নেহাল, এমন করে তো আমরা ভাবিনি বাবা। আমিও মনে মনে বলি, এমন করে তো আমিও কখনো ভাবিনি। ভাইয়া এবার বললেন, পড়াশোনা করে নিজেকে যোগ্য করে তুললে আল্লাহর রহমতে কোনো বিপদ এসে তাকে কাবু করতে পারে না। আজকাল যে মেয়েরা আত্মনির্ভরশীল হচ্ছে, তাদের মতো সুখী আর কেউ হয় না। মা, তুমি তোমার মেয়েকে সুখী হওয়ার পথ থেকে দূরে সরিয়ে দিও না। মা বললেন, তোর কথাই যথার্থ, তুই যা বলবি তাই হবে। ভাইয়া বললেন, তাহলে আগামী সপ্তাহেই আমি তুর্নাকে নিয়ে ঢাকায় যাব। ওর আরও 2 মাস সময় আছে ফাইনাল এক্সামের। 2 মাস পড়াশোনা করতে পারলে ও অনেক ভালো করবে। মা বললেন, তাই যা, আগামী সপ্তাহেই যা। এই সিদ্ধান্তের পরেই একটা ভয় ঢুকে গেল আমার মনে। এই যে আমি আবার হোস্টেলে ফিরব, তখন কেমন হবে? ওরা যখন আমায় শুনিয়ে শুনিয়ে ওসব মন্দ কথা বলবে, তখন আমি সহ্য করতে পারবো তো? আর ইউনিভার্সিটিতেই বা কীভাবে যাব? ছেলে মেয়েরা আঙ্গুল তুলে দেখিয়ে দেখিয়ে বলবে না, এই দেখো প্রস্টিটিউটটা আসছে। শুধু এতটুকু না, এর চেয়ে খারাপ কথাও তো বলতে পারে। তখন তখন সব কিছু আমি মেনে নিতে পারবো তো? সহ্য করতে পারবো তো সব কিছু? 7-5 চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম বাড়ি থেকে। যাওয়ার সময় মা খুব কাঁদলেন, আমায় জড়িয়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে বললেন, তোরে অনেকেই অনেক কিছু বলবো, তুই চুপচাপ শুনবি, কিন্তু কোনো কথা বলবি না। মনে রাখিস, যে সহ্য করে সেই বড়, যে বলে সে কখনো বড় হতে পারে না। আমি বললাম, তুমি টেনশন করো না তো একদম মা, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। আমি ঢাকায় যাচ্ছি এখন, শুধুমাত্র একটা উদ্দেশ্য। এখন থেকে একটাই কাজ আমার, পড়াশোনা করা, নিজের ক্যারিয়ার করা। লোকের মন্দ কথা শোনার সময় আছে নাকি আমার? বাবা দাঁড়িয়েছিলেন একটু তফাতে। আমার এই কথাটা শোনার পর তিনি এগিয়ে এলেন আমার কাছে, এসে আমার একটা হাত মুঠো করে ধরলেন। তারপর সেই হাত তার বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, আমার মন বলছে মা, তুই বড় হবি, প্রতিষ্ঠিত হবি। হয়তো তোর অনেক বাধা আসবে, ঝড়ঝাপটা পোহাতে হবে। এসবে দমে গেলে চলবে না। বিপদ কাটিয়ে উঠতে পারলেই মানুষ সফল, উঠতে না পারলে ব্যর্থ। ব্যর্থদের কেউ কখনো মনে রাখে না, এমনকি নিষ্পিতাও না। সফলদের সবাই মনে রাখে, তাদের গুণগান গায়, পিতাও পরিচয় দিতে গর্ববোধ করে।
এখন গ্রামের সবার কাছে তোর পরিচয় ফরহাদ মাস্টারের মেয়ে। আমি চাই তুই এমন জায়গায় যা, যেন মানুষ আমার পরিচয় বলতে গিয়ে বলে অমুকের বাবা। আমি ভেবেছিলাম আর কাঁদব না, বাড়ি থেকে শুকনা চোখ নিয়ে যাব। আমি ভেবেছিলাম সেদিন রাতের পর থেকে আমার চোখের সব জল আপনা আপনি শুকিয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আগুনের আধো শীতল হাওয়ায় বাবার বুকে জলের মতো ঝাপটে পড়লাম আমি। বাবা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছেন তার বুকের ভেতরে। আমিও একটা ছোট্ট টুনটুনি পাখির ছানার মতো বাবার পেকে সাদা হওয়া লোমশ বুকের ভেতর লুকিয়ে যেতে লাগলাম, আর কাঁদতে কাঁদতে ভিজিয়ে দিতে লাগলাম বাবার বুকের সাদা সাদা লোমের ক্লান্ত শরীর। বাবাও হয়তো কাঁদছেন ভেতরে ভেতরে। পুরুষরা এমনই, ওরা কাঁদে, ভয়ঙ্কর রকম কাঁদে, কিন্তু কেউ দেখতে পায় না। ওরা মেয়েদের মতো চোখ ভিজিয়ে কাঁদে না, টপ টপ করে গাল বাইয়ে জল ফেলে না নিচে। ওরা শব্দ করে কাঁদতে পারে না, ওরা কাঁদে লুকিয়ে চুরিয়ে। ওদের কান্নার শুরু শেষ বুকের ভেতর। আমি শুনতে পাচ্ছি, এখন খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি বাবা কাঁদছে। তার বুকের ভেতর কান্নার শব্দ হচ্ছে, জল গড়িয়ে পড়ছে মনের চোখ থেকে। টপ 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 শব্দ হচ্ছে সেই জল গড়িয়ে পড়ার। বাবারা এমন কেন? সন্তানকে ভীষণ ভীষণ রকম ভালোবাসে, অথচ তার সন্তান কোনো দিন তো বুঝতেই পারে না। ভাইয়া তাড়া দিল, বলল, তোমরা যা শুরু করছো ট্রেন তো মিস হবে। বাবা আমায় ছেড়ে দিলেন, হাতের পিঠে চুমু এঁকে দিয়ে বললেন, যা মা যা। ভাইয়া তাড়া দিল, বলল, তোমরা যা শুরু করেছো ট্রেন তো মিস হবে। বাবা আমায় ছেড়ে দিলেন, হাতের পিঠে চুমু এঁকে দিয়ে বললেন, যা মা যা। মন খারাপ করিস না কখনো কোনো কিছু নিয়ে, সব সময় ভাগ্যের উপর বিশ্বাস রাখিস, ঠিক মতো নামাজ আদায় করিস। কেউ কখনো কটু কথা বললে তুই উত্তর দিস না সাথে সাথে, তুই বরং এইসব কথা এসে তোর আল্লাহর কাছে বলিস। জায়নামাজে বসে ইচ্ছে মতো কাঁদিস। শোন মা, মানুষের দরবারে কেটে এক সাগর জল ফেলার চেয়ে আল্লাহর দরবারে এক ফোঁটা জল ফেলা বেশ উত্তম। আমি চাই তুই উত্তম কাজটাই করবি। আর জ্ঞানীরা কখনো ভুল করে না, তুই জ্ঞানী মানুষ। দ্বিতীয় ভুল তোর মাধ্যমে কিছুতেই হতে পারে না। আমি বাবাকে কথা দিলাম, বাবার হাত ধরে বললাম, আমি আর ভুল করব না বাবা, ইনশাল্লাহ। ঝকঝক করে ট্রেন ছুটছে। আমি জানালার পাশে বসেছি, ভাইয়াও আমার পাশে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, টুনা, তোকে অনেক সুন্দর লাগছে, কেমন শুকি শুকি দেখাচ্ছে। আচ্ছা, তুই কি মনে মনে খুব আনন্দিত কোনো একটা কারণ নিয়ে? আমি হেসে ফেললাম, বললাম, অফকোর্স আনন্দিত, কারণ আমি তোর মতো এমন লক্ষ্মী একটা ভাই পেয়েছি এই জন্য। ভাইয়া বলল, খুশি হলাম শুনে। আচ্ছা এখন শোন, ভাইয়ার জন্য তুই কি কি করতে পারিস বলতো? আমি আবার হাসলাম, এবার হাসলাম গাঢ় করে, কিন্তু শব্দহীন। তারপর বললাম, সব কিছু করতে পারি, যা বলিস তাই করবো ইনশাল্লাহ। ভাইয়া হাসলো, হেসে বলল, যদি বলি ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়তে? আমি ঝটপট বলে দিলাম, তাও পারবো। ভাইয়া এবার বলল, এভাবে ঝটপট করে উত্তর দিলে তো হবে না, একটু ভেবে বলতে হবে। চিন্তা ভাবনা না করেই যে কথা বলে সে হলো গর্ধ। তুই জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ অনেক ভেবে চিনতে কথা বলে। আমি এবার অনেকক্ষণ ধরে ভাবলাম, তারপর বললাম, ভাইয়া, আমি জানি কারোর কথায় মরতে যাওয়া বোকামি, কিন্তু তোর প্রতি আমার যে ভালোবাসা আর সম্মান আছে, তার জন্য আমি মরতেও কখনো দ্বিধা করব না। ভাইয়া এবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, তোর কোনো পরিবর্তন হয়নি। তুই কি করবি জানিস? আমান ফিরে আসলে ওকে আবার অ্যাকসেপ্ট করে বসবি। আমানের নামটা শুনে ঘেন্নায় আমার মুখে থুথু জমে উঠল। জানালা দিয়ে সত্যি সত্যি আমি একদলা থুথু ফেললাম। তারপর বললাম, ভাইয়া, এই কুকুরটার নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করিস না। আমি ওকে একটা কুকুরের চেয়েও বেশি ঘৃণা করি। ভাইয়া হাসলো, হেসে বলল, কিন্তু ও যখন ফিরে আসবে 10টা মিথ্যে বললে তোকে 7-5 বোঝাবে।
তখন তো একেবারে গলে যাবি, দরদ উতলে উঠবে একেবারে। আমি প্রায় কান্না করে দিলাম। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই ভাইয়া হাতের তালু বাড়িয়ে দিল, কুড়িয়ে নিল আমার চোখের জল। যেন একটা সাধারণ কোনো জল নয়, যেন অমূল্য কোনো রত্ন। ভাইয়া বলল, আর কাঁদিস না, আমি বলছি তুই সাকসেস হবি, হবি হবি ইনশাল্লাহ। আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া হাসছে। হাসলে ভাইয়াকে অনেক সুন্দর লাগে। হোস্টেলের বারান্দায় পা ফেলতেই আমার বুকটা কেমন ধক করে উঠল। গাড়ি থেকে নিয়ে আসা বাবা মা ভাইয়ার মোটিভেশনগুলো মুহূর্তে উবে গেল। ওই যে বারান্দা দিয়ে হেঁটে আসছে একটা মেয়েটার সাথে কোনো দিন আমার কথা হয়নি, তবে সে এই হোস্টেলেই থাকে, আমার ইউনিভার্সিটিতে পড়ে, সম্ভবত আমার ব্যাচমেট। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পরিচয়ের ব্যাপারগুলো অত গুরুত্বপূর্ণ নয়। মেয়েটা হেঁটে হেঁটে এদিকেই আসছে, যেন আমায় কিছু বলবে। আচ্ছা, ও কি আমায় জিজ্ঞেস করবে বাচ্চাটার কি হলো? এমনভাবে বলবে যে, এই তোমার কি বেবি হয়েছিল তো না, ছেলে না মেয়ে? আমার কান্না এসে যাচ্ছে, ঠোঁট কেমন তীর তীর করে কাঁপছে, নাকে সর্দি জমে উঠছে। আমি মাথার ওড়নাটা ভালো করে টেনে দিয়ে মাথা নত করে হাঁটছি। আমার হাতে ব্যাগটাতে কয়েক সেট কাপড় ছাড়া আর তেমন কিছু নেই। তবুও মনে হচ্ছে এই ব্যাপারটার বিরাট ওজন। এই ব্যাগ নিয়ে হাঁটতে আমার কষ্ট হচ্ছে। মেয়েটা আমার কাছে এসে গেছে, একেবারে কাছে এসে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সে এখন মুখ খুলবে, তারপর কথাটি বলবে। আমি কি ওর কথাটি সহজে নিতে পারবো? মেয়েটি আমায় কিছুই বলল না, হেসে এসে আমায় পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তবে ওর এই চলে যাওয়াটাই আমার আরও বেশি কষ্ট হলো। মনে হলো ওর এই হাসিটা স্বাভাবিক কোনো হাসি নয়, এই হাসিটা রহস্যের। এই হাসিটা ও হেসেছে আমার প্রতি ঘৃণা ছুড়ে দিতে। ও আমার সামনে দিয়ে হেসে যেতে যেতে আমায় এটা বুঝিয়েছে যে আমি হাসার পাত্র। আমায় দেখে মানুষ এমনিই হাসবে, এটাই বরং স্বাভাবিক। আমার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভয়ানক রকমের শক খেলাম আমি। ঘরটা বাইরে থেকে লক করা, প্রতিটা রুম দুজন করে থাকে এখানে। আমার রুমে থাকতো এলিজা কি এই রুম ছেড়ে দিয়েছে? ছেড়ে না দিলে তালাবদ্ধ কেন? তারপর মনে হলো কী সব আবল তাবল ভাবছি আমি। ও হয়তো কোথাও গিয়েছে, আর কোথাও গেলে তো ঘরে তালা লাগিয়ে যাওয়া স্বাভাবিক। এই হোস্টেলটা অনেক শৃঙ্খলাবদ্ধ, যা হবে ঘরের ভেতরেই। মেয়েরা আড্ডা মারুক আর ঝগড়া করুক, সব রুমের ভেতরে, বাইরে কোনো কিছু না। এমনকি কোথাও যাওয়ার প্রয়োজন হলেই মেয়েরা বারান্দায় নামে, এছাড়া সব সময় ভেতর থেকে দরজা বন্ধ থাকে। আমি তখনও দাঁড়িয়ে আছি আমার ঘরের সামনে। এখন ক্লান্তি লাগছে, মাগরিবের আজানের পরে যাবে মনে হচ্ছে। ঘড়ি দেখছি, 1 ঘন্টা 30 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, নড়ছিও না ভয়ে। কেউ দেখে ফেলে যদি ওসব কথা জিজ্ঞেস করে বসে তাই। হাতে যে ফোন আছে সেই ফোনের 2টো সিম কার্ডই নতুন, পুরনো সিম কার্ড নষ্ট করে ফেলেছি। আমার ভয় ছিল যে কেউ যদি ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে জিজ্ঞেস করে এসব ব্যাপারে। হোস্টেলের ওরাও তো জিজ্ঞেস করতে পারত, তখন কি উত্তর দিতাম আমি? তাছাড়া ঢাকায় ফেরার কোনো আশাও ছিল না আমার। মনে মনে বাবা মার সিদ্ধান্তই মেনে নিয়েছিলাম। এতদিন অন্যের ঘর সংসার সামলাতাম, হয়তো এখন এই দরজার সামনে দাঁড়িয়ে না থেকে চুলোর ভেতর লাকড়ি গুজে দিতাম। চুলোর ঝাঁঝালো ধোঁয়া সহ্য করতে না পেরে একটু পরপর খুক খুক করে কাশতাম। এতক্ষণ যা ভয় পেয়েছিলাম তাই হলো। আমার রুমের পাশের রুম থেকে বেরিয়ে এলো সেই মেয়েটি যে আমায় হসপিটালে নিয়ে গিয়েছিল। ওর নাম পিয়া। পিয়া আমায় দেখে যেন একটা ধাক্কা খেলো, তারপরে এক গালে হেসে বলল, আরে দোস্ত তুই? আমি কি সত্যি দেখছি না মিথ্যা? বল বল, সত্যি সত্যি তোকে দেখছি। ইউ আর তুর্না বেবি। আমি লজ্জায় পড়ে গেলাম এবং দুঃখও হচ্ছে আমার। কথা বলতে পারছি না, কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই আঙ্গুল কুটছি। এমন হয় প্রথম প্রেমের বেলায়, প্রেমিকের প্রথম কথায় কোনো উত্তর করতে না পেরে সব মেয়েরাই আঙ্গুল কুটে বোকার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার হলো উল্টাও।
আমি একটা পরিচিত মেয়ের সামনেই এমন করছি। পিয়া শব্দ করে হাসল। তারপর আমার চোখের সামনে ওর হাতে এপাশ ওপাশ নাড়িয়ে বলল, কিরে, কথা বলছিস না কেন? ঘুমোচ্ছিস? ও সরি, তুই তো আর হর্স না যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবি। তুই হলি মানুষ, মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে না, তবে প্রেমিকের গায়ের সাথে মিশে গেলে পারে। 4 ঠ্যাঙে দাঁড়িয়ে ঘুম, আহ কি আরাম। আমার চোখ জলে ভিজে উঠছে, কান্না পাচ্ছে ভীষণ। ইচ্ছে করছে ফিরতি ট্রেনটা ধরে সোজা বাড়ির দিকে ছুটে যেতে। ওদিকে এলিজাও আসছে না। পিয়া আমার জল ভরা চোখ দেখে বলল, ও মা, চোখে যে জল এসে গেল একেবারে বেচারির। এই, আমি কি তোকে মন্দ কিছু বলছি রে? আমি কি বলছি? তুই একটা ছেলের সাথে সেক্স করে প্রেগনেন্ট হয়েছিস, বলেছি এসব? তারপর আবার অ্যাবর্শন করে হাত পা, চোখ, হাড়, নাক, কান, মুখ হয়ে যাওয়া একটা বেবিকে কসাই ডক্টর দিয়ে খুন করিয়েছিস, বলেছি? আমি কান্না ভেজা গলায় বললাম, প্লিজ পিয়া, আমি তোর দুটো পায়ে পড়ি, তুই আমায় এভাবে লজ্জা দিস না, প্লিজ পিয়া, প্লিজ। আমি কাঁদছি, মুখে ওড়না চেপে ধরে কাঁদছি, আর মনে মনে ভয় পাচ্ছি কেউ যদি হঠাৎ এসে দেখে ফেলে এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ভেবেছিলাম আমায় এভাবে কাঁদতে দেখে পিয়ার মায়া হবে, সে হয়তো আমায় সান্ত্বনা দিবে, আমার সাথে আর দুর্ব্যবহার করবে না। কিন্তু এসবের কিছুই করলো না সে। মুখটাকে কেমন ভেঙচি কেটে সে তার ঘরের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আমার মুখের উপর দিয়ে। আমি বোকার মতো ওর বন্ধ করা দরজার দিকে তাকিয়ে রইলাম। দীর্ঘ 3 ঘন্টা রুমের সামনে দাঁড়িয়ে থাকার পর এলিজার নাগাল পেলাম। এলিজা আমার জুনিয়র, অবশ্য ডিপার্টমেন্ট আলাদা। আমি পড়ি ইংরেজিতে আর ও পড়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে। ও আমায় দেখেই দূর থেকে ফিক করে হেসে উঠল। ওর হাসি দেখেই আমার ভেতর ভয় জেগে উঠল। মনে হলো এলিজাও আমায় নিয়ে মজা করে হাসছে। আমি যে ওদের কাছে ঘৃণার পাত্র তা হাসি দিয়ে দিয়ে ওরা বুঝিয়ে দিচ্ছে আমায়। এলিজা কাছে আসছে আর ওর হাসি বাড়ছে। মনে মনে নিজেকে আমি স্থির করে নিচ্ছি। পিয়া একটু আগে অনেক কিছু বলেছে, এখন বলবে এলিজা। আমাকে শুনতে হবে আর হজম করে ফেলতেও হবে এসব। আমাকে কোনো উত্তর দেওয়া যাবে না। আমার কান্না পাচ্ছে। আমি কি করে এই হোস্টেলে দিনগুলো পার করব? একটা দিনই তো আমার কাটবে বলে মনে হচ্ছে না। এর চেয়ে তো বিয়ে করে অন্যের ঘরে সংসার সামলানোই ভালো ছিল। ভাইয়ার কথা মানা আমার মোটেও উচিত হয়নি, ভুল করেছি আমি। আরেকটা বড়সড় ভুল করে ফেলেছি আমি। এলিজা কাছে এসেই বলল, আপু কেমন আছেন আপনি? আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যাক, বাঁচা গেল। তাহলে এলিজা এসবের কিছুই জানে না। আর ঘটনার দিন সে হোস্টেলে ছিল না, তার দাদি অসুস্থতার কারণে বাসায় ছিল, নয়তো সব কিছু জেনে যেত। মনে মনে আমি পিয়াকেও ধন্যবাদ দিলাম। ভাবলাম আমি তাকে যা ভেবেছি আসলে সে এমন না। হয়তোবা সে কারোর কাছেই বিষয়টা বলেনি, শুধু শুধু আমার উপর রাগটা ঝেড়েছে। ওই যে আমাদের পুরনো দিনের ঝগড়া করার অভ্যেস, ওই অভ্যেস থেকেই এমনটা করেছে সে। কিন্তু রুমে গিয়ে দৃশ্যপট বদলে গেল। ব্যাগটা টেবিলের উপরে রেখে বিছানা ঠিক করছি আমি। এখন এলিজা বলল, আপু ভাইয়া কি পরে কোনো যোগাযোগ করেনি? ওর মুখ থেকে কথাটা শুনে ভেতরটা আমার কেঁপে উঠল, মাথা কেমন ঘুরতে লাগলো। আমি তবুও নিজেকে ঠিক রেখে বললাম, কোন ভাইয়ার কথা বলছিস? এলিজা সামান্য হাসার ভাব করলো, তারপর বলল, আপনার হাজব্যান্ডের কথা বলছি। আমার নাকি যেন নাম, ওই যে আপনাকে ফেলে রেখে কোথায় জানি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আমি চুপ করে গেলাম একেবারে। এখন আর কথা বলা যাবে না। পিয়ার প্রতি যে মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া পেশ করেছিলাম, এর জন্য এখন দুঃখ হচ্ছে। আর মনে হচ্ছে পিয়া শুধুমাত্র ঝগড়াটে মেয়ে নয়, ও একটা অমানুষ। ওর সন্দেহ ছিল আমার প্রতি আগে থেকেই, এবং এমন একটা সুযোগই খুঁজছিল সে। সেদিন এলিজা বাসায় চলে গেল, আমিও একা সেন্সলেস হয়ে গেলাম। পিয়ার চোখেও পড়ে গেলাম সেন্সলেস অবস্থায়। সে নিয়ে গেল হসপিটালে, আর সব কিছু জেনে গেল। ঝগড়া হয় ওর সাথে, এর বেশি কিছু নয়।
তাও যে এই সব ঝগড়া বড় কিছু নিয়ে তাও না, আর ঝগড়াও খুব বড় হয় না। এই সামান্য একটা বিষয়ের জন্য পিয়া আমার সাথে এমন করতে পারলো। না জানি আরও কত কি বাড়িয়ে বলেছে আল্লাহ জানে। এলিজা আগে আমায় প্রচণ্ড ভয় পেত। ভয় পাওয়ার কারণ হলো, ও যে প্রথম হোস্টেলে উঠল, তখন একদিন আমার সামনে ওর বন্ধুর সাথে ফোনে এমন একটা স্ল্যাং শব্দ বলল যে শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি সেদিন নিজেকে সামলাতে না পেরে ওর গালে একটা চর বসিয়ে দিয়েছিলাম। চর খেয়ে ও বোকার মতো তাকিয়েছিল আমার দিকে। আমি তখন ওকে কাছে টেনে নিলাম, আদর করে বললাম, বড় বোনদের সামনে এভাবে কথা বলা অভদ্রতা এবং চরম বেয়াদবি, আর কখনো এমন করিস না। এলিজা লজ্জায় লাল হয়ে যেতে যেতে বলেছিল, সরি আপু, আর কখনো এমন হবে না। এরপর থেকে আমায় বড় বোন বলে সম্মান করে কথা বলতো। আমার সামনে দিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইতো। কথা বললে আমার সাথে ভয় কাঁপত। ফার্স্ট ইয়ারের মেয়েগুলোর এমন হয়ই। এরা একটা বছর ইউনিভার্সিটির সিনিয়রদের কাছে মুরগি হয়ে থাকে, না থাকতে চাইলেও এদের মুরগি করে রাখা হয়। এলিজার সাথে ওই ঘটনাটা ছাড়া আর কখনো খারাপ ব্যবহার করিনি আমি। নিজের বোন ভেবে ওকে তুই তুকারি করি। নিজের জন্য কোনো ভালো খাবার বাইরে থেকে আনলে ওকে না নিয়ে মুখে দেই না। আর এই মেয়েটাই আজ আমায় ঘা দিয়ে পচা কথা বলছে। এলিজা আবার টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, আপু, আপনার প্রেগনেন্সির কয় মান্থ হয়েছিল? আমি কথা বলি না, মাথা নত করে বিছানায় পা গুটিয়ে বসে থাকি। ও মিটিমিটি হাসে, তারপর আবার মুখ মলিন করে বলে, রাগ করছেন কেন? আপনি তো জানেন না। পিয়া আপু যখন বলল 5 মাসের একটা বাচ্চাকে মেরে ফেলেছেন আপনি, মানে অ্যাবর্শন করিয়েছেন, শুনে এমন খারাপ লাগলো? আপু, আপনি কাজটা ভালো করেননি। আপনি কি জানতেন না বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে মিলিত হওয়া হারাম? হাদিসে আছে, কোনো মেয়ে যদি জেনা করে তবে পরকালে তার সাথে একটা আগুনের ফেরেশতা সেক্স করবে, তারপর মেয়েটা কনসিভ করবে। মেয়েটার পেটে আসবে একটা আগুনের বাচ্চা। সেই বাচ্চা প্রসব করতে গিয়ে কি হবে বুঝতে পারছেন? আমি ওর দিকে তাকাতে পারছি না, কিন্তু ওর সাহস মাপছি। ওর মুখে এসব নোংরা কথা কিভাবে আসছে, তাও আমার নাকের ডগায় বসে বসে বলছে। কিন্তু আমি আর কি করব? কথা বলতে গেলেই তো বিপদ। এমনিতেই সব গেল, মান সম্মান চুলোয় গিয়েছে। বেঁচে থাকার শেষ সম্বল একেবারেই যে খুইয়ে যাবে। একদিন এইখানে থাকার পর আমি বুঝতে পারলাম ঘটনাটা পিয়া আর এলিজা ছাড়া আর কেউ জানে না। ওরা জানায়নি, তাই অন্য কেউ কিছু বলেও নি। এমনকি সেদিন যে মেয়েটা হেসেছিল সেও কিছু জানে না, ও এমনিতেই হেসেছিল। এর চেয়ে খারাপ কিছু ঘটল এর পরের দিন। এলিজা তার 3টি মেয়ে বন্ধু নিয়ে এলো ঘরে। এলিজাকে নিয়ে 4 জন। ওরা রাতে এখানে থাকবে। এলিজা একটু পর বলল, আপু, আপনি ঘুমিয়ে যান আজ সকাল সকাল। আমি অবাক হয়ে বললাম, কেন? আমার তো পড়াশোনা আছে, এক্সাম খুব কাছে। এলিজা কড়া গলায় বলল, আপনাকে ঘুমাবার কথা বলছি, শুনেননি? যান, মশারি খাটিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি ধমকে উঠতে চেয়েছিলাম এলিজাকে, কিন্তু পর মুহূর্তেই হুঁশ ফিরে এলো। মনে মনে ভাবলাম, সর্বনাশ করে ফেলেছিলাম তো। ওকে ধমক দিলে ও সারা হোস্টেল চিৎকার করে এক করে ফেলতো, তারপর সবাইকে বলে দিত আমার বিষয়ে জানা সব কিছু। আমি ওর কথা মেনে ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে গিয়ে মশারি খাটালাম। তারপর বিছানায় ঘুমোতে গেলাম, কিন্তু চোখে কিছুতে ঘুম আসছিল না। ওরা 4 জন খুব জোরে জোরে চিল্লাপাল্লা করছিল। এলিজা হঠাৎ ওদেরকে বলল, মামারা, তোদেরকে আজ একটা সারপ্রাইজ দিব। ওরা অবাক হয়ে বলল, কি? এলিজা তাড়াতাড়ি করে ওর ব্যাগ থেকে একটা প্যাকেট ব্যানসন সিগারেট বের করলো, সাথে একটা দিয়াশলাইয়ের প্যাকেট। বাকি 3 জন জিনিসটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু ওদের থেকে একজন চাপা গলায় বলল, এই, আপু মনে হয় এখনো ঘুমায়নি, উনি দেখলে সর্বনাশ হবে। এলিজা ফিক করে হেসে উঠল। হেসে ওই মেয়েটার নিতম্বে চাপড় মেরে বলল, ও, আমি ওর বাপের পয়সায় সিগারেট কিনি নাকি? না, ও আমার মার পেটের বোন হয়।
বাকি তিনজন ওর দিকে অবাক চোখে তাকায়। তারপর বুঝে ফেলে মুহূর্তে এই রুমে আমি কতটা অসহায় প্রাণী। এবার ওরা তিনজনও সমান তালে স্ল্যাং ভাষা ইউজ করতে থাকে। কী সব নোংরা নোংরা গল্প যে ওরা করে। এবার চারজনেই সিগারেট ধরায় একসাথে। এলিজা একাই তিনটে সিগারেট ঠোঁটে নিয়ে টান দেয়। তারপর ধোঁয়াটা আমার দিকে ছেড়ে দিয়ে একটা স্ল্যাং বাক্য ছুড়ে। বাকি তিনজন একে অপরের উপর গড়াগড়ি খেয়ে পড়তে পড়তে অট্ট হাসে। আর আমি শুয়ে থেকে মুখে শক্ত করে ওড়না চেপে ধরে কাঁদি। আর মনে মনে ঠিক করি কালই চলে যাব আমি এখান থেকে। এখানে আর এক দণ্ডও নয়। এখানে থাকলে পড়াশোনা তো দূরের কথা, এমনিতেই মরে যাব আমি। ওরা আরও বেশি কিছু করবে, কিন্তু আমি কেন প্রতিবাদ করতে পারবো না? প্রতিবাদ করতে গেলেই তো ওরা আরও বাড়বে। তখন জনে জনে আমার নামে লাগিয়ে বাড়িয়ে ওসব নোংরা কথা প্রসার করবে। সারাটা রাত আমার ঘুম হলো না। ঘুম হবে কিভাবে? মানুষ সব কিছু সহ্য করতে পারলেও অপমান সহজে সহ্য করতে পারে না। বালিশের পেটে মুখ ডুবিয়ে সারা রাত ভর কাঁদলাম আমি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেল, মাথা ব্যথা হলো। সকালবেলা বিছানা থেকে উঠতে গিয়ে দেখি আমি কিছুতেই উঠতে পারি না। শরীর দুর্বল লাগে। আমার হঠাৎ করে মনে হচ্ছে আর না, আজকে এখান থেকে আমার সরে যাওয়া উচিত। এখানে আরেকটা দিন থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, বাঁচব না। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। জামাটা পাল্টে নতুন জামা পরলাম। তারপর ব্যাগ থেকে কালো বোরখাটা বের করে পরলাম। হাত পায়ে মোজা পরলাম। হিজাব দিয়ে মাথা ঢেকে মুখে নিকাব পরে নিলাম। কাউকে আর এই মুখ দেখাবো না। নীরবে নিভৃতে হোস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াবো। চলে যাব এখান থেকে চিরতরে। কিন্তু তখন মনে কী যে এক খেয়াল এলো, মনে পড়ে গেল বাবার মুখটা, মার কথাগুলো। আমি বলেছি পারতে হবে যে আমায়। তাছাড়া ট্রেনে বসে ভাইয়াকে কথা দিয়েছি আমি ভাইয়ার জন্য সব করতে পারি। এখন যদি হঠাৎ করে চলে যাই তবে ভাইয়া আর আমায় ভালোবাসবে না, আমার ছায়াটুকু দেখতে পারবে না। বাবা মাকে কত বুঝিয়ে সুঝিয়ে ভাইয়া রাজি করিয়েছে। এখন আমি বাড়িতে চলে গেলে ভাইয়া তো বাবা মার কাছেও ছোট হবে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক আমি করতে রাজি আছি। তবুও ভাইয়াকে বাবা মার কাছে ছোট করব না। পরিহিত বোরখাটা আবার খুলে ফেললাম। হাত থেকে ব্যাগ নামিয়ে রেখে দিলাম জায়গা মতো। তারপর বিছানায় শুয়ে ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। বারবার এলোমেলো চিন্তা এসে যাচ্ছিল মাথায়। আমি খুব চেষ্টা করছিলাম আমার ভ্রূণটাকে নিয়ে যেন কোনো চিন্তা ভাবনা মনে না আসে, কিন্তু তবুও আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং খানিক সময় পরেই ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল সিগারেটের ধোঁয়া নাকে নিয়ে। চোখ মেলে দেখি রাত হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি ঘুমিয়ে আছি। গত রাতে এলিজার যে 4 বন্ধু এসেছিল ওরা আজকেও এসেছে। এদের সাথে আরও নতুন 2 জন। এই মেয়ে দুটোকে দেখতে কেমন ছেলে ছেলে মনে হচ্ছে। পোশাক আশাক ছেলেদের মতো, চুলের স্টাইল বাজে, চোখের ভ্রু মাঝখানে টান টান করে 2 বার কাটা, যেন ওরা পশ্চিমা দেশগুলোর ফুটবল প্লেয়ার। ওরা সিগারেট খাচ্ছে, স্ল্যাং ভাষায় কথাবার্তা বলছে। একজন আমাকে দেখিয়ে কি একটা নোংরা কথাও বলছে। বাকি সব আমাকে উদ্দেশ্য করে বলা কথাটা শুনে হেসে কুটি হচ্ছে। আমি ভাবলাম আজ আর বিছানা থেকে উঠব না, চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে থাকব। তবে আর আমায় নিয়ে বেশি কিছু বলবে না। কিন্তু আমায় যদি একবার শুধু জাগ্রত দেখে তবে আমায় নিয়ে অনেক তামাশা করবে। কারণ ওরা সবাই জানে যে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। কারণ প্রতিবাদ করলে ওরা সব কিছু প্রকাশ করে দিবে মানুষের কাছে। এটাই আমার দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা এসব করছে। কিন্তু ঘুমের ভান করেও রেহাই হলো না। ওরা একটা পরামর্শ করলো। চুল ছোট করে কাটা মেয়েটার একজন বলল, দোস্ত একটা গেম খেলি চল। ওরা সবাই আগ্রহ ভরা গলায় বলল, কি গেম খেলবি? এলিজার দিকে তাকিয়ে মেয়েটা বলল, তোর ওই আপুকে একটু সাইজ করব। তুই না বলেছিলি ও একদিন তোকে চর মেরেছিল? এর প্রতিশোধ নিব। এলিজা বলল, কিভাবে নিবি? তোরা ওর হাত পায়ে শক্ত করে ধরবি।
একজন মুখেও চেপে ধরবি, আর আমি ওর সব জামা কাপড় টেনে টেনে খুলব। ওর মুখ থেকে এমন কথা শুনে ওরা চোখ বড় বড় করে তাকালো। একজন বলল, ধুর বাল, ওরে নুট করলে কি হবে? ও কি ছেলে নাকি রে, নাকি আমরা ছেলে? চুল কাটা মেয়েটা হেসে বলল, ওর কিছু পিক তুলব, তারপর ওইগুলো মেমোরিতে রেখে ওকে প্রতিদিন জ্বালিয়ে মারব, ওকে ব্ল্যাকমেল করব। দেখবি তখন যা করতে বলবো স্ক্যান্ডাল ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বেচারি সব করতে রাজি হবে। হি 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 হি। ওদের প্রত্যেকেই কেমন করে যেন হেসে উঠল। তারপর ওরা প্রস্তুত হয়ে এগিয়ে আসতে লাগলো আমার বিছানার দিকে। ভয়ে আমার গা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওদের হাত থেকে আমার বাঁচার উপায় কি? আমি কি করব এখন? আমার কি করা উচিত আসলে? ওরা প্রায় বিছানার কাছাকাছি হতেই আমি ধর্মর করে বিছানার উপরে উঠে বসলাম। আমাকে বসতে দেখেই ওরা কেমন থমকে গেল। একটা মেয়ে তো একেবারে দরজার কাছাকাছি চলে গেল। এলিজা তবুও বুক ফোলা ভাব নিয়ে আছে। আমি হাঁটু দুটো ভাঁজ করে মাথার চুল ঠিক করতে করতে ঝাঁঝালো গলায় বললাম, কি? আয় আয় না, এগিয়ে আয়। ওরা সব কজন ভয়ে চুপসে গেল। ভ্রু আর চুল কাটা মেয়ে দুটো এবার একেবারে বিড়াল সেজে গেছে। আমি আবার বললাম, আয়। আসছিস না কেন এখন? এলিজা বলল, আপনি কিন্তু আমার বন্ধুদের অপমান করছেন। আমি কিন্তু প্রভোস্ট ম্যামের কাছে কমপ্লেন করব আপনার নামে। আমি বিছানা থেকে উঠতে উঠতে বললাম, কি কমপ্লেন করবি তুই আমার নামে? এলিজা বলল, এটা কি আপনাকে বলতে হবে? আমার রাগ এবার মাথায় চড়ে বসলো। অনেক অপমান সহ্য করেছি, আর না। এই মেয়েগুলো বকে যেতে শুরু করেছে, সাহস বেড়ে গেছে এদের। এবার একটু শিক্ষা না দিলে অন্য সব বড়দের সাথেও এমন বেয়াদবি করবে। আমি দ্রুত পায়ে হেঁটে এলিজার কাছে গেলাম এবং এক হাতে ওর কান টেনে ধরে অন্য হাতে ওর গালে শক্ত করে দুটো চর বসিয়ে দিলাম। চর খেয়ে ও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। রুমের ভেতর ওর বন্ধুগুলো এতক্ষণে যে এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল, ওরা ততক্ষণে দরজা খুলে নিরুদ্দেশ হয়ে গেছে। এলিজাও রুম থেকে বের হয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বাইরে যাওয়ার সুযোগ দেইনি। রুমের দরজা আটকে দিয়ে বলেছি, এক পায়ে দাঁড়া। এলিজা বলল, এক পায়ে কেন দাঁড়াবো? আমি এবার ওর গালে আরও একটা চর বসিয়ে দিয়ে বললাম, দাঁড়া বলছি, নয়তো থাবড়িয়ে চাপার সবগুলো দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। এলিজা ভয়ে কাঁপতে শুরু করলো এবং এক পায়ে দাঁড়ালো। আমি এবার বললাম, কান ধর। এলিজা কান ধরতে চায় না। আমি ওকে ধমক দিলাম, এমনভাবে ধমক দিলাম যেন আওয়াজটা বাইরে না যেতে পারে। এলিজা ভয় পেল, বুঝতে পারলো ও আমায় যা ভেবেছিল আমি আসলে তা না। এলিজা কান ধরল। আমি এবার ওর দিকে চোখ লাল লাল করে তাকালাম। তারপর বললাম, পিয়া, তোর কাছে কি কি বলেছে? এলিজ চুপ করে থাকে, মুখ খোলে না। আমি ওর কাছে গিয়ে মাথায় একটা জোরে চাটি মারতেই সে হরহর করে বলতে শুরু করলো। বলল, পিয়া আপু বলেছে আপনি নাকি আমান ভাইয়ের সাথে মিছে বিয়ে করেছেন। মানে আপনার দুজন বন্ধুর জানে আপনি বিয়ে করেছেন, কিন্তু আসলে এটা নাকি বিয়ে না। পিয়া আপাও নাকি বিষয়টা জানে, আর আপনি নাকি এই বিয়ের নাম করেই আমান ভাইয়ের সাথে হোটেলে রাত পার করতেন। এরপরেই নাকি আপনি কনসিভ করেন। কনসিভ করেছেন শুনে আমান ভাইয়া আপনার কাছ থেকে কেটে পড়ে, আর আপনি তখন অসহায় হয়ে অ্যাবর্শন করিয়ে নেন। কিন্তু তুই আমার সাথে এসব করেছিলি কেন? তোর আমার সাথে শত্রুতা কী নিয়ে? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমায় একটা চর দিয়েছিলেন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তখন বললাম, এই চরটা সেদিন না দিলে তুই রেগুলার আমার সামনে বসে তোর বন্ধুদের সাথে ওসব নোংরা ভাষায় কথা বলতি। বড়দের সামনে এভাবে কথা বলা যে অনৈতিকতা, তা কোনোদিন তোর বুঝে আসতো না। এভাবে তুই একদিন বকে যেতি। তোর ভালোর জন্যই সেদিন চটটা তোকে দিয়েছিলাম। এলিজা চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কেমন কাঁপছে। তাকে দেখে মনে হচ্ছে তার ভেতর এখনও রাগটা আছে। সে আজকের এই অপমান কিছুতেই হজম করতে পারছে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, শোন, তোকে একটা মাত্র চর দিয়েছিলাম, কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি আদরও তো করেছিলাম। আপন বোনের মতো দেখেছিলাম, নাকি আদর করিনি? আপন বোনের মতো দেখিনি?
এলিজার চোখ ভিজে উঠল। সে আমার কাছে এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, আপু আমি সরি, অত সব বুঝতে পারিনি আমি ওকে আমার পা থেকে তুলে এনে আমার বুকের কাছে ধরলাম। তারপর বললাম, এলিজা, অন্যের কথা শুনে কখনো কিছু বিশ্বাস করতে নাই। তাছাড়া অন্যের খুঁত নিয়ে কখনো ঘাটাঘাটি করাও উচিত নয়। আজ তুই আমার খুঁত নিয়ে দৌড়াদৌড়ি করবি তো কাল বাদে পরশু দেখবি তোর খুঁত নিয়ে অন্যজন দৌড়াদৌড়ি করছে, তখন তোর কেমন লাগবে বল? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল, আপু প্লিজ আমায় আর লজ্জা দিবেন না। আমি বললাম, না, তোকে লজ্জা দেওয়ার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য বলেছি। এখন এক কাজ কর, তুই পিয়াকে ডেকে নিয়ে আয় এখানে। এলিজা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল এবং খানিক পরেই পিয়াকে সঙ্গে নিয়ে সে রুমে এলো। পিয়া রুমে এসে বিরস মুখে বলল, কিরে, আমায় খবর দিয়ে এখানে আনলে কেন? আমি মৃদু হাসলাম। তারপর বললাম, তোর সাথে আমার শত্রুতা কী নিয়ে রে পিয়া? পিয়া বিরক্ত মুখে বলল, এইসব বালমার্কা আজাইরা কথা বলার জন্য আমায় এখানে ডাকিয়ে আনিয়েছিস, ফাউল। আমি আবার হাসলাম, হেসে বললাম, বল, তোর সাথে শত্রুতা কি আমার? আমি তোর কি ক্ষতি করেছি? পিয়া রাগ দেখিয়ে বলল, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে, খারাপ হবে কিন্তু। আমি আবার একই কথা বললাম, বল, আমার সাথে কি নিয়ে শত্রুতা তোর, বল। পিয়া ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইল। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর বললাম, তাহলে বলতে চাইছিস তোর সাথে আমার কোনো শত্রুতা নাই? পিয়া ফুসফুস করতে করতে বলল, না নাই। এখন হয়েছে? আমি বললাম, না হয়নি। এখন বল, যেহেতু তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, তবে কেন তুই আমার বিষয়ে মিথ্যা কথাগুলো এলিজার কাছে বললি? পিয়া বলল, যা বলেছি তা সত্যি, মিথ্যে কিছু বলিনি। তুই আমার না কামান কি বালনাম ছেলের, ওর সাথে তুই শোয়াশুয়ি করিসনি, পেটে বেবি নিয়ে ঘুরিসনি, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ার অ্যাবর্শন করিসনি। আরে শালা, উপকারের কথাটাও এভাবে ভুলে গেলি? তোকে তো আমিই হসপিটালে নিয়ে গিয়েছিলাম সেদিন। আমি বললাম, মুখ সামলে কথা বল পিয়া, আমি বয়ফ্রেন্ডের সাথে ওসব করিনি, করেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ও আচ্ছা, গুড, তাতে আমার কি? আমায় ডেকেছিস কেন? নাকি এখন শোনাতে চাস তোদের বাসর ঘরের কাহিনী? না, এসব আমি শুনতে পারবো না, সময় নেই, পরীক্ষার ডেট হয়ে গেছে, এখন আমায় ছাড়। পিয়া চলে যেতে চাইল। আমি ওকে যেতে দিলাম না, পথ রোধ করে দাঁড়িয়ে বললাম, তাহলে এলিজার কাছে এসব বলেছিস কেন? পিয়া হিহি করে হেসে উঠল, হেসে বলল, কোন আইনে লেখা আছে যে কারোর সম্পর্কে কিছু জানার পর তা অন্যের কাছে বলা যাবে না? আমার ভীষণ খারাপ লাগতে লাগলো এবং রাগও উঠল। আমি রাগ আর অভিমান মাখা গলায় বললাম, ছি পিয়া, তুই অতটা নীচ, অত নোংরা। পিয়া আমায় ধাক্কা দিয়ে পড়ল, আর তুই কি রে বাল? তুই যে পেট বাঁধালি, ওটা কি নেকের কাজ? সোয়াব পাবি এতে? আর আমি একজনের সাথে বলছি বলে পাপ করে ফেলছি? আচ্ছা যা, এই পাপ আমি আরও করব। কাল দুপুরের আগেই দেখতে পাবি হোস্টেলের আর ইউনিভার্সিটির হট নিউজ তুই। আমি চমকে উঠলাম ওর কথা শুনে, ভয়ে ভয়ে বললাম, পিয়া, আমার খুঁত নিয়ে কেন এসব করছিস? এতে তোর কী লাভ বল? প্লিজ, যা হয়েছে তা ভুলে যা, আমরা তো বন্ধুই না। পিয়া আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলে দিয়ে বলল, তুই আমার বন্ধু না, শত্রু। কথাটি বলে সে তার রুমের দিকে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি বুকে প্রচণ্ড ব্যথা আর চোখ ভরা জল নিয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। খানিক সময়ের জন্য নড়তেও ভুলে গেলাম। এলিজা আমার কাছে এসে ভয়ে ভয়ে বলল, আপু কিচ্ছু হবে না, পিয়া আপু আপনাকে হুমকি দিয়েছে এমনি এমনি, আসলেও কাউকেই কিছু বলবে না, বললে আগেই বলে দিত। আর আমায় এমনিতেই বলেছে, হয়তো ভেবেছে আমি আপনার রুমমেট। আপনার কাছ থেকে এমনিতেও আমি একসময় সব জেনে ফেলব। এলিজার কথা শুনেও আমার মন শান্ত হলো না, কেমন ভয় ভয় করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। মনে হলো আরেকটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দরজায় টোকা পড়ল। এলিজা গিয়ে দরজা খুলে দিল। পিয়ার রুমমেট ইলা এসেছে। ইলা আমার মোটামুটি কাছের বন্ধু।
ওর সাথে অ্যাডমিশন টেস্টের কোচিং করেছিলাম একসাথে। সেই সাথে আমাদের পরিচয়, এরপর একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, যদিও ওর সাবজেক্ট ভিন্ন। ইলা এসে আমায় ডেকে ঘুম থেকে তুলল। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বিছানার উপর বসে পড়লাম। ইলা, কিসের জন্য এসেছিস? ইলা বলল, দোস্ত, পিয়া যা বলল তা কি সত্যি? ইলার মুখ থেকে কথাটা শুনে মাথাটা আমার চক্কর দিয়ে উঠল। তবে কি পিয়া তার কথা মতোই কাজ করেছে? জনে জনে সব কিছু বলে দিয়েছে? আমি আর কি উত্তর করব এখন? কিছুই বলার নেই। চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইলাম। ইলা বলল, কিরে, এত কিছু হয়ে গেল আর তুই কিছুই জানাসনি আমায়? আমার চেয়ে কি পিয়া তোর আপন বেশি? এলিজা আবার কথা বলল, ইলা আপু, তুর্নাপুর এমনিতেই মন খারাপ, আপনি এখন যান প্লিজ। ইলা ধমক দিল এলিজাকে, বলল, বড়দের কথায় তুই সুর মেলাচ্ছিস কেন? যা এখন তুই বাইরে যা। এলিজা চুপচাপ রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। এবার ইলা আমার মুখোমুখি হলো, তারপর বলল, জানিস, পিয়া জনে জনে তোর বিষয়টা বলে দিয়েছে, এমনকি ইউনিভার্সিটিতেও অনেকেই জেনে গেছে। আমাকে তো একটু আগে মেসেঞ্জারে দুজন জিজ্ঞেস করলো ঘটনা সত্যি কিনা। আমি বলেছি কিছু জানি না। ইলার কাছে বসে থাকতে আমার খারাপ লাগছে, ইচ্ছে করছে মরে টরে যেতে। সারা শরীর কেমন কাঁপছে আমার, আবার ঘামও হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে, চোখ জ্বলছে। কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। ইলা বসে থাকতে থাকতেই রুমে এলো আমার দুই ব্যাচমেট, পিঙ্কি আর ইন্দ্রা। ওরা এসে ইলার মতো করেই কথা বলল, জিজ্ঞেস করলো ঘটনাটা সত্যি কিনা। আমি আগের মতোই চুপ করে রইলাম, কারণ চুপ করে না থেকে তো কোনো উপায় নেই। কি উত্তর করব এদের কাছে? ওরা আমায় নানাভাবে জেরা করতে লাগলো। ইন্দ্রা বলল, তোর না ছেলেটার সাথে কি এখন তোর একদম যোগাযোগ নাই? ইলা উত্তর দিল তার কথার। সে বলল, ছেলে নাকি আমেরিকা চলে গেছে, শালা হারামি একটা, উড়াল দিছে মধু খেয়ে। পিঙ্কি এমনিতে কথা কম বলে, কিন্তু আজ সেও মুখ খুলল, কথা বলল। সে বলল, শালা সব ছেলেদের এই এক বদ অভ্যেস, মেয়েদের সাথে রিলেশন করে কোনো মতে কনসিভ করে ফেলতে পারলেই হলো, ছোঁয়াছুঁয়ি হয়ে গেলেই কেল্লাফতে। ইলা বলল, ঠিক তাই, এদের বিলিভ করার চেয়ে একটা কালছাপকে বিলিভ করা বেটার। তারপর ওরা তিনজন হেসে উঠল। ইন্দ্রা বলল, এই আমাদের হাসা উচিত না, তুর্না ডিপ্রেশনে আছে, ওর মন ভালো না, চল আজ বিকেলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই। ইলা বলল, ঠিক আছে, চল যাই। আমি এবার কাঁদো কাঁদো গলায় ওদের দিকে তাকিয়ে বললাম, আল্লাহর দোহাই লাগে বোন, তোরা এখন একটু এখান থেকে যা, আমার একটু ভালো লাগছে না। ইলা বলল, একা একা থাকলে তো আরও মন খারাপ থাকবে। আমি বললাম, না, একা একাই বরং আমি ভালো থাকবো, যা প্লিজ তোরা এখান থেকে যা। ওরা তিনজন বিরক্ত মুখে রুম থেকে বেরিয়ে যেতেই আরও দুজন এলো। এই দুজনের মুখেও একই প্রশ্ন, সেই একই ধাঁচের কথা। আমি এবারও চুপ, কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকা যায়? আস্তে আস্তে আমার রুমটা আর আমি যেন ট্যুরিস্ট স্পট হয়ে গেলাম। এবার অন্য হোস্টেলে আমার যে বন্ধুরা ছিল তারাও খবর পেয়ে আসতে লাগলো। দুপুরবেলা ইউনিভার্সিটিতে ক্লাস রেখে বন্ধুরা আমায় দেখতে এলো। এদের মুখেও সেই একই ধরনের প্রশ্ন, কি সর্বনাশ! অত সব মানুষের সামনে নিজেকে অপয়া মনে হচ্ছে আমার। ইচ্ছে করছে এক্ষুনি নিজেই নিজেকে শেষ করে ফেলতে। কি হবে এই অপমান নিয়ে বেঁচে থেকে? আজ থেকে তো আর রাস্তায়ও বের হতে পারবো না, স্যার ম্যামরাও জেনে যাবে, হয়তোবা জেনেও গিয়েছে এতক্ষণে। আমি কি করে ওদের মুখ দেখাবো? ভাবলাম সুইসাইড করব, কিন্তু সুইসাইডও এখানে করা যাবে না। একের পর এক ট্যুরিস্টরা আসছেই, ট্যুরিস্ট স্পট দেখছে, দেখে আবার যেতে চায় না। এখানে বসে বসে কত কী যে তারা শুনতে চায়। আমান এমন করলো কেন হঠাৎ? বেবিটাকে নষ্ট না করলেই ভালো ছিল। বেবিটাকে নষ্ট করে অনেক বড় পাপ হয়েছে, এই পাপের কোনো ক্ষমা নাই। আবার কেউ কেউ জিজ্ঞেস করছে, এইসব ছেলেদের বিশ্বাস করতে নাই, প্রমাণ রাখতে হয়, পিকটিক তুলে রাখতে পারলি না? আরেকজন বলল, রেপ কেস করে দে,
এটাই ভালো। এবার ওদের সামনেই উদ্ভট একটা কাজ করে বসলাম আমি। গতকালের মতো কালো বোরখা, মোজা, হিজাব আর নিকাব নিজেকে আবৃত করলাম। তারপর ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে সোজা বেরিয়ে এলাম। হোস্টেলের বারান্দায় অনেকেই আমায় ঘিরে ধরল। ওরা আমায় ছাড়তে চায় না, যেন আমি চলে গেলে ওদের বিনোদনের ঘাটতি পড়ে যাবে। আমি যখন বেরিয়ে যাব তখন পিয়া আমার সামনে এলো। তারপর একবার চোখ মেরে আবার চলে গেল ওর ঘরের দিকে। ওর চোখ মারাটা আমার আর অত কষ্ট দেয়নি, কারণ অমানুষের কোনো কিছুতেই কিছু মনে করার নাই। যেমন মানুষ বলে না যে কুকুর কাউকে কামড়ে দিলে তো আর তাকে কামড়ে দেয়া যায় না, সহ্য করতে হয়। আমিও সহ্য করলাম। সহ্য করে হোস্টেলের বারান্দা ফিরিয়ে একটা রিক্সা করে স্টেশনের পথ ধরলাম। রিক্সায় বসে থেকে অনেকবার মনে হয়েছে আমি ঝাঁপিয়ে পড়ি রাস্তায়। তারপর আমার উপর দিয়ে একটা বড়সড় মাল বোঝাই দেওয়া ট্রাক কিংবা যাত্রী বোঝাই বাস চলে যাক, আমি ওই ট্রাক কিংবা বাসটার নিচে পড়ে চাপা পড়ে মরে যাই। কিন্তু লাফাতে পারিনি। কেন জানি তখন কান্না পেতে লাগলো। বারবার মনে হতে লাগলো মরতে আমি পারবো না, মৃত্যুকে আমি ভীষণ ভয় পাই। তখন নানান যুক্তি আসতে লাগলো আমার মাথায়। মনে হতে লাগলো সুইসাইড করা তো মহাপাপ, সুইসাইড করলে তো চিরকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি তো এই সামান্য কজনের অপমান, বুকে জ্বলতে থাকা আগুনটাই সহ্য করতে পারছি না। তবে কিভাবে পরকালের অত আগুন, সেই ভয়ঙ্কর এবং কালো রঙের আগুন আমি সহ্য করব? পারবো না। আমি কিছুতেই এভাবে মরতে পারবো না। বাড়ি ফিরতে রাত হলো। আমাকে এই রাত করে ফিরতে দেখে মা ভয় পেয়ে গেলেন। মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, কিরে, কি হয়েছে মা? এভাবে হুট করে চলে এলি যে? মার পেছন পেছন বাবাও এসে দাঁড়িয়েছেন। আমি মার বুকের উপর এলিয়ে পড়ে কেঁদে উঠলাম হাউমাউ করে। মা আতঙ্কগ্রস্ত গলায় বললেন, কিরে, তুই না, কি হয়েছে তোর? বল বল মা। আমি কান্না ভেজা গলায় বললাম, মা, আমি আর ঢাকায় যাব না। ওইখানে কোনো ভালো মানুষ নাই। ওইখানকার সব মানুষ নিষ্ঠুর। কি হয়েছে বল তো খুলে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, ওরা সবাই জেনে গেছে। উঠতে বসতে ওরা আমায় অপমান করে। আমি আর পারছি না মা। মনে হচ্ছে সুইসাইড করে মরে যাব, কিন্তু আমি মরতে পারি না মা। আমার ভয় করে মা, মরতে আমার ভয় করে। মা আমার মুখে আলতো করে চর বসিয়ে দিয়ে বললেন, কত বড় সাহস তোর, মৃত্যুর কথা বলিস? তোকে কি বড় করেছি মরে যাওয়ার জন্য? আমি আগেই জানতাম এমন কিছু হবে। তোকে ঢাকায় যেতে এজন্যই বারবার নিষেধ করেছিলাম। তোর ভাই শুনেনি, তুইও শুনিসনি। এখন কেমন হলো? আমার কপাল ভালো, আল্লাহ যে তোকে সই সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। আমার প্রাণ আমার বুকে ফিরিয়ে দিয়েছে। তারপর মা আমায় ঘরে নিয়ে গেলেন। সেই রাতেই বাবা মা মিলে সিদ্ধান্ত নিলেন এই কয়েকদিনের ভিতর তারা আমায় বিয়ে দিবেন, এবং আমি যে এখন বাড়িতে কিংবা আমার যে বিয়ে হবে এই খবর কিছুতেই ভাইয়াকে শোনাতে দেবে না তারা। পরের দিন সকালবেলা বাবা ঘটককে খবর দিয়ে আনলেন। তারপর ঘটককে জিজ্ঞেস করলেন, হরমুজ, ওই যে বারহাট্টার আলাপটা আনছিলে, যে ছেলেটা প্রাইমারি স্কুলের শিক্ষক, ওই ছেলে কি বিয়ে শাদী করে ফেলেছে? হরমুজ ঘটক বলল, জানতে হইব ভাইজান। বাবা বললেন, জেনে দেখো। বিয়ে করে ফেললে তো করেই ফেললো, আর যদি বিয়ে না করে তবে আবার আমার মেয়ের বিষয়ে আলাপটা করতে পারো। আমি নিজে গিয়ে ছেলেকে দেখে আসব, ছেলের বাড়ি দেখে আসব। হুরমুজ ঘটক বলল, আচ্ছা ভাইজান। বাবা হুরমুজ ঘটককে 500 টাকার একটা নোট অগ্রিম বকশিস দিলেন। হুরমুজ ঘটক করকরে টাকার নোট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে বললেন, ভাইজান, বিয়া ছেলে করে নাই এখনো। বাবা অবাক হয়ে বললেন, তাহলে আগে যে বললা কিছু জানো না তুমি? হুরমুজ ঘটক পান চুন সুপারিতে ক্ষয়ে যাওয়া লাল দাঁত বের করে হেসে বলল, ইয়াদ ছিল না ভাইজান। আইসকা আসি, ছেলের মার সাথে কথা বলে দেখি কি কয়। রাজি হইলে আপনি যাইবেন তারার বাড়িতে, বিয়া হইব ইনশাল্লাহ, মনে খাস আশা রাখবেন।
বাবা হেসে বললেন, আচ্ছা আশা রাখলাম। হরমুজ ঘটক লাজুক ভঙ্গি করে পড়ল, ভাইজান এমনে না, কন ইনশাল্লাহ আশা রাখলাম। বাবা হেসে উঠে বলল, ইনশাল্লাহ আশা রাখলাম। হরমুজ ঘটক চলে যাওয়ার পর বাবা মাকে বললেন, আমেনা, আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়েটা হবে। মা খুশিতে হেসে উঠে বললেন, হয়ে গেলেই বাঁচি। আমার যে মেয়েটাকে নিয়ে কত টেনশন, রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। ওইসব কথা লোকে জেনে গেলে কি যে হবে ভাবতেই বুক কাঁপে। বাবা বললেন, ঘটক খবর জানালেই আমি যাব, দ্রুত বিয়ের ব্যবস্থা করব ইনশাল্লাহ। মা বললেন, তাই হোক তবে। ঘটক আমাদের বাড়িতে এলো 2 দিন পর রাতের বেলায়। ঘটকের মুখ মলিন। বাবা মনে হয় আশাহত হয়েছেন মনে মনে, তবুও হাসি মাখা মুখে বললেন, খবর কি হরমুজ? হরমুজ ঘটক মুখ মলিন রেখেই বলল, খবর ভালা আলহামদুলিল্লাহ। মেয়ের মা বলেছে আপনি গিয়ে ছেলে দেখা আসতেন। আপনার ইচ্ছা, যে কোনো দিন যাইতে পারেন। আপনি শিক্ষক মানুষের মাইয়া তাদের ঘরের বউ হইব, এইটা শুন না তারার ব্যাকেই খুব আনন্দিত। বাবা বললেন, তাই নাকি? বলেই পকেট থেকে আরেকটা 500 টাকার নোট বের করে হরমুজ ঘটকের হাতে দিলেন। হরমুজ ঘটক লজ্জা মাখা ভাব করে টাকাটা হাতে নিল। তবে এবার আর তার মুখ মলিন না, টাকা পেয়ে মুখে হাসি ফুটিয়েছে। বাবা গিয়ে দেখে এসেছে ছেলেকে। ছেলের নাম আগেও বলা হয়েছিল, মেহেরাব। যতটুকু শোনা হয়েছিল তার চেয়েও নাকি বেশি সুন্দর দেখতে। বাড়ির লোক সকলও ভালো। বাবার খুব পছন্দ হয়েছে। বাবা বলেছেন তাদের লোক সকল এসে দেখে যেতে, কিন্তু মেহেরাবের মা বলেছেন, আমরা মেয়েকে দেখব না, আপনার ঘর দোরও দেখব না। ফরহাদ মাস্টারের মেয়ে আমার ঘরের বউ হবে, এটাই আমার বিরাট পাওয়া। বাবা বললেন, বিয়ের ব্যাপারে আন্দাজে কাজ না করা ভালো। ছেলের উচিত মেয়েকে দেখা। আমার মেয়েরও তো পছন্দ আছে, দুজনকে দেখুক, কথা বলুক, পছন্দ হলে আলহামদুলিল্লাহ। বাবার কথা বলে চলে এলেন। বাড়িতে এসে বললেন, যে কোনো দিন ছেলে আসবে আমাদের বাড়িতে, আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে। শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম, ভয়ও হচ্ছিল খুব। ভয় হচ্ছে এই জন্য যে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি। জানি না এমন সিদ্ধান্তের ফলাফল কতটা মন্দ হয়। মেয়েরাও এলো। বাবা ওদের বাড়ি থেকে আসার 3 দিন পর। ওর পরনে একটা নীল রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির উপর একটা ঘিয়ে রঙা চাদর, দেখতে ভীষণ সুদর্শন। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার মতো ছেলে। এই ছেলেকে দেখে কিছুতেই প্রাইমারি স্কুলের শিক্ষক মনে হয় না। ওকে দেখে মনে হয় কল্পনার কোনো রাজপুত্তুর। সে যাই হোক, এখন মূল গল্পে বলি। মেয়েরা আসার পর ওর জন্য শরবত নিয়ে এলাম আমি। মা বললেন, যা শরবত নিয়ে আয়। আমি এমন বোকা মেয়ে যে ওর হাতে শরবতের গ্লাস তুলে দিতে গিয়ে ঝট করে খানিক শরবত ফেলে দিলাম ওর পাঞ্জাবির উপর। সে আমার দিকে তাকিয়ে খানিক হাসল। আমি বললাম, সরি। মেয়েরা বলল, সরি কেন? আমি লজ্জা মাখা গলায় বললাম, আপনার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছি বলে। মেয়েরা তখন সরাসরি আমার মুখের উপর বলে দিল, আপনাকে আমার পছন্দ হয়েছে। তখন বাবা মা কেউ এখানে নেই। আমি এই সুযোগে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে, যা শোনার পর আমায় পছন্দ তো দূরের কথা, এ বাড়ি ছেড়ে কখন পালাতে পারবেন সেই সুযোগ খুঁজবেন। আমি ভাবছি আপনাকে নিয়ে পুকুর পাড়ে যাব। ওখানে পুকুর পাড়ের সুপুরি বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা বলবো। অবশ্য আপনাকে নিয়ে ওখানে যাওয়ার আমার যথেষ্ট ভয় আছে। আপনি কি সাঁতার জানেন? মেয়েরা অবাক হয়ে পড়ল, পুকুর পাড়ের সাথে সাঁতারের কি সম্পর্ক? আমি বললাম, সম্পর্ক আছে। আপনি যখন আমার মুখ থেকে কথাগুলো শুনবেন তখন শিওর পুকুরে ঝাঁপ দিবেন। আর আসলে আমাদের পুকুরটা খুব গভীর, ওখানে ঝাঁপ দিলে সাঁতার ছাড়া গতি নাই। মেয়েরা হাসল। ওর দাঁত সরু এবং সাদা সাদা। সুন্দর মানুষের দাঁত হয় বাঁকারোকা, ওর দাঁত সোজা, কোনো ত্রুটি নেই। সে হেসে বলল, আপনি তো সাঁতার জানেন, আপনিই রক্ষা করবেন। আমি বললাম, না, আমি সাঁতার জানলেও আপনাকে রক্ষা করব না। আপনি সাঁতার জানেন কি না বলুন।
মেয়েরা আবার হাসলো, হেসে বলল, গ্রামের সব ছেলে মেয়েরাই সাঁতার জানে, আমিও জানি। এমনকি আমার স্কুলের অনেক ছেলে মেয়েকেই আমি সাঁতার শিখিয়েছি। আমি আমতা আমতা করে পড়লাম, তবে চলুন। মেয়েরা বলল, শিওর। পুকুর পাড়ে ফাগুনের বাতাসে আম গাছের পাতা কাঁপছে, মুকুল থেকে মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। মেয়েরা বলল, জায়গাটা দারুণ। আমি বললাম, আমার কথাগুলো শোনার পর স্বর্গকেও আপনার নরক মনে হতে পারে, এই জায়গা তো তার তুলনায় নস্যি। মেয়েরা খানিক চমকে উঠে পড়ল, তাই? আমি বললাম, তারপর বলতে শুরু বললাম আমানের সাথে আমার সম্পর্কের কথা, গোপনে বিয়ে করার কথা, নিজের অনাগত সন্তানকে হত্যা করার কথা, ইউনিভার্সিটি হোস্টেলের ডাইনি পিয়ার কথা, এলিজার কথা এবং আরও অনেকের কথা। মেয়েরা কথাগুলো শুনে কেমন কেঁপে উঠল। সে তার চশমা খুলে আমার দিকে তাকালো, তারপর বলল, সব কিছু মেনে নিলেও একটা বিষয় কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমি ভয়মাখা গলায় বললাম, কোন বিষয়টা? মেহরাব বলল, অ্যাবর্শনের ব্যাপারটা। কেন এমন করলেন আপনারা? একটা পবিত্র জীবন, একটা নিষ্পাপ জীবন কি করে শেষ করে ফেললেন আপনারা? আমি এই কথার কোনো উত্তর দিতে পারি না। ঠোঁট কাঁপতে থাকে তিরতির করে, কান্না এসে যেতে চায়, কিন্তু কাঁদতেও পারি না। মেহরাব তখন হুট করেই বলল, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আমি চুপ করে রইলাম। সে বলল, কি শর্ত জানতে চাইবেন না? আমি বললাম, বলুন। মেহরাব বলল, আপনাকে আবার ফিরে যেতে হবে ঢাকায়, আবার পড়াশোনাটা রান করতে হবে। ওর কথাটা শুনি আমি চমকে উঠলাম, ভয়ে কেঁপে উঠল সমগ্র শরীর। কি সর্বনাশের কথা! এটা কোনোভাবেই যে আর সম্ভব না। শুধু এই অপমানের হাত থেকে বাঁচার জন্যই যেখানে আমি বিয়ে করতে রাজি হয়েছি, আর উনি সেখানে বলছে আমাকে আবার ঢাকায় যেতে হবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কখনোই সম্ভব না। মেহরাব বলল, কেন সম্ভব না? আমি বললাম, আমি ওখানে গেলে এমনিতেই মরে যাব। ওরা আমায় নিয়ে তামাশা করতে করতে আমায় শেষ করে দিবে। মেহরাব হাসল, হেসে বলল, আর এখন যদি আপনি ঢাকায় না যান তবে আপনার কি হবে জানেন? আপনি আর কাউকেই বিয়ে করতে পারবেন না, ইভেন বাড়িতেও থাকতে পারবেন না, কারণ আপনার সম্পর্কে আমি সব কিছু জেনে গেছি। এখন যদি আপনি আমার কথা না শুনেন তবে আপনার বিষয়ে জানা কথা আমি সবার কাছে বলে দিব। মেহরাবের কথা শুনে আমার নিজেকে এত অসহায় মনে হলো, আমি ওর দিকে জল ভরা চোখে তাকিয়ে তখন বললাম, মেহরাব প্লিজ, আপনি আমার সাথে এত বড় নিষ্ঠুরতা করবেন না, আমি সহ্য করতে পারবো না। মেহরাব আবার হাসলো, হেসে বলল, আমি আপনার সাথে নিষ্ঠুর আচরণ করছি না, আমি আপনাকে উপযুক্ত করতে চাচ্ছি। আমি আপনার মাধ্যমে দেশের হাজার হাজার নারীকে একটা শিক্ষা দিতে চাচ্ছি। আমি আপনাকে একজন সংগ্রামী নারী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছি। আমি চাই আপনি নারী জাগরণের নতুন দূত হন। আমি চাই আপনি নারীদের জন্য অনুপ্রেরণা হন। আমি চাই আপনি আপনার ভাইয়ের মুখে হাসি ফোটান। আমি চাই আপনি পরাজিত নয়, জয়ী হিসেবে আরেকবার গ্রামে ফিরুন। তারপর আপনার সাথে আমার বিয়ে হবে, ঢাক ঢোল পিটিয়ে বিয়ে হবে, এবং বিয়ের দিন আমি গলা ফাটিয়ে মানুষদের বলবো, আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি যে ছিল তার সন্তান হত্যার সহযোগী। আমি আজ এমন এক মেয়েকে গ্রহণ করেছি যে ছিল অন্যের স্ত্রী। আমি এমন এক মেয়েকে আমার নিজের করে নিচ্ছি যে অন্য একটা পুরুষের কাছে প্রতারিত হয়েছে। প্রতারিত মেয়েটা তার সহজাত মেয়েদের কাছে আরও বেশি প্রতারিত হয়েছিল, অবহেলা অবজ্ঞার শিকার হয়েছিল, লজ্জিত হয়েছিল, কেঁদেছিল। কিন্তু এত কিছুর পরেও সে সংগ্রাম করে গিয়েছিল। সংগ্রাম করে সেই মেয়ে আজ সফল, সেই আজ বিজয়ী। আমি আজ বিজয়ী এক মেয়েকে বিয়ে করেছি যে আজ সকল নারীর জন্য অনুপ্রেরণা। মেহরাবের এই কথাগুলো শুনে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠলাম। আর আমি তখন বললাম, আমি ঢাকা যেতে চাই, কিন্তু ওখানে পড়তে চাই না। অন্য একটা ইউনিভার্সিটিতে নতুন করে অ্যাডমিশন নিতে চাই, নতুন হোস্টেলে উঠতে চাই। মেহরাব বলল, তাহলে আর একটা সংগ্রাম থাকবে না, সহজ কিছুই হবে। আর আপনাকে দেখে নারীরা অনুপ্রেরণাও পাবে না। আমি চাই আপনি সংগ্রাম করুন। যারা আপনাকে নিয়ে মজা করছে এক এক করে তাদের শিক্ষা দিন।
আপনি যদি এক রাতে এলিজা আর তার বন্ধুদের শিক্ষা দিতে পারেন, তবে অন্যদের কেন পারবেন না? অবশ্যই পারবেন। মনে রাখবেন, মালালা কিংবা রোকেয়ারা ওরা কেউই একদিন হয়ে যায় না, কিংবা সংগ্রাম ছাড়াও ওদের কেউ চিনে ফেলে না, ওদের কথা কেউ স্মরণ রাখে না। একজন রোকেয়া কিংবা মালালা হতে গেলে বৈরী আবহাওয়াতেও আপনাকে উড়তে শিখতে হবে, উথাল সমুদ্রে সাঁতরাতে জানতে হবে। সাঁতরে ঝাপটে ওপারে যেতে পারলেই আপনি সফল। ওখানেই অপেক্ষা করছে আপনার জন্য আলো। আজ যারা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করছে, একদিন এই আপনাকে নিয়েই তারা গর্ব করবে। লোকদের কাছে আপনার হোস্টেলের মেয়েরা কিংবা ইউনিভার্সিটির বন্ধুরা বড় করে পরিচয় দিবে যে আপনি ওদের কাছে কেউ, অর্থাৎ আপনার সফলতা ওদেরকেও আলোকিত করবে। মেয়েরাবের এত সুন্দর সুন্দর কথার পরেও কিছুতেই না বলা যায় না। এমন আলোকিত একজন মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া যায় না। ফাগুনের বাতাস এখনও বইছে, এই বাতাসে আমের মুকুল ঘ্রাণ ছড়াচ্ছে। মেয়েরাবের পাঞ্জাবি তিত্তির করে কাঁপছে, আমার শাড়ির আঁচল উঠছে, কি যে ভালো লাগছে তখন। এই সময় ঠিক মেহরাবের চোখের দিকে তাকিয়ে আমি বললাম, মেহরাব, আমি আপনার শর্তে রাজি। মেহরাবের কথা মতো লেখাপড়া পুনরায় শুরু করলো। কারো কোনো কথা তুর্না কানে নেয় না। সবার অপমান লাঞ্ছনা সহ্য করে তুর্না অনার্স ফাইনাল পরীক্ষা দেয় এবং সে ভালো ফলাফল করলো। এরপর তুর্না রেজাল্ট নিতে এসে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলল। মেয়েরা অনেক সময় বিশ্বাস করে ছেলেদের প্রেমের ফাঁদে পড়ে গোপনে বিয়ে করে, কিন্তু সেই পুরুষের কাছে যদি আমাদের মতো তুর্নার ধোকার শিকার হয়, এতে আমাদের মতো তুর্নাদের দোষ কোথায়? তুর্নার যারা বদনাম করেছিল তারা তুর্নার কাছে মাথা নত করে, আর আমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এটা সত্য যে প্রতারণার শাস্তি একদিন না একদিন সৃষ্টিকর্তা সময় মতো দিয়েই দিবেন। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম কলঙ্ক, লিখেছেন অনন্য শফিক। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি স্প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।